আমার কাছে এই রিকোয়েস্ট করা হয়েছে, এখন আমার ক্লায়েন্টকে আসলে কি দেখানোর কথা, মানে ব্রাউজারে কোন এইচটিএমএল বা সিএসএস দেখানোর কথা, তো সেগুলো হচ্ছে ভিউতে থাকে, তাই না? তো কন্ট্রোলারের ভিতর লেখা থাকে যে যদি এই রিকোয়েস্ট আমাকে পাঠায় তাহলে অমুক ভিউ হচ্ছে আমি ক্লায়েন্টকে দেখাবো। ঠিক আছে? তো কন্ট্রোলার তখন এই ভিউ এর ভিতরে, ভিউতে ধরেন এইচটিএমএল সিএসএস দিয়ে হচ্ছে পেজ টেজ বানানো থাকে, তো কন্ট্রোলার এই ভিউটা হচ্ছে তখন ক্লায়েন্টকে ব্যাক পাঠিয়ে দেয়। ওকে, সার্ভার সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে ভিউটা পাঠায় দেয়। কে পাঠায়? কন্ট্রোলার পাঠায়। তো ক্লায়েন্টের সাথে ডিরেক্ট কমিউনিকেশন কন্ট্রোলারের মাধ্যমে হয়, বাট এই যে কন্ট্রোলারের কোডও সার্ভারে আছে, ভিউ এর কোডও সার্ভারে আছে। তো এই ভিউটা বানায় কন্ট্রোলার হচ্ছে ব্যাক পাঠায়। ঠিক আছে? ওকে, তাহলে মডেল কোথায় আসে? মডেল হচ্ছে ডেটাবেজে, আমরা যে 347-এ করছি কিনা বা অন্য জায়গায় শুনছি কিনা জানি না, বাট রিলেশনাল ডেটাবেস করছি না আমরা, ডেটাবেস করছে। তো ডেটাবেজের ইয়ার ডায়াগ্রাম থাকে, দেন হচ্ছে ডেটাবেজের একটা স্কিমা থাকে, স্ট্রাকচার থাকে। তো ডেটাবেজের ভিতরে তো ওইভাবে করা আছে, বাট সার্ভার কিভাবে জানবে যে ডেটাবেজের স্কিমাটা কেমন বা রিলেশনশিপ গুলা কেমন? তো সার্ভারের ভিতরে আবার ডেটাবেজের এই যে প্রতিটা যে টেবিল থাকে বা বিভিন্ন ধরনের যে ডেটা থাকে, ধরেন স্টুডেন্টের একটা টেবিল আছে, তারপরে ধরেন ক্লাসের একটা টেবিল আছে। তো এই জিনিসগুলাকে, এই প্রত্যেকটা ডেটার এন্টিটি গুলাকে এক একটা মডেল আকারে হচ্ছে আপনার সার্ভারে আবার আমরা কিছু ক্লাস বানায় লিখে রাখি। তো এটা হচ্ছে ফ্রেমওয়ার্কে যেভাবে কাজ করে, যে আপনি মডেল প্রপারলি, মানে মডেলটা এই ডেটাবেজে যেভাবে ডেটা আছে ওইভাবে লিখলে আপনি বেসিক্যালি সার্ভারের ভিতরে, কোডের ভিতরে এই মডেলের অবজেক্ট বানাইলে ও অটো হচ্ছে ওই ডেটাবেস থেকে আর কি, মানে কানেকশন করে নিতে পারে, মানে কনভার্ট করে নিতে পারে। ডেটাবেজে তো ডেটা আছে, কিন্তু সার্ভারের ভিতরে আমাদের তো সব কাজ করতে হবে কোডের সেন্সে, তাই না? ওই ডেটাবেজের ডেটাকে কোডের ভিতরে নিয়ে আসতে পারে হচ্ছে মডেলের মাধ্যমে। Okay? এগুলো আসলে একেবারে কোড করে হাতে কলমে না দেখালে হচ্ছে একটু লো লেভেলে আন্ডারস্ট্যান্ড করাটা ডিফিকাল্ট। বাট এইটা এই কারণে হচ্ছে সবাইকে বলতেছি যে প্রজেক্টে কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে, যাতে হচ্ছে এই জিনিসগুলো আপনারা আন্ডারস্ট্যান্ড করে ফেলেন। তো যদি কাজ করতে যান তখন হচ্ছে আমার কথাগুলো আরো সেন্স মেক করবে বেশি। ওকে, তো মডেলের ভিতরে কি থাকে? ডেটাবেজের স্ট্রাকচার থাকে। তো সার্ভার কি করতেছে, আহ, বিভিন্ন এইচটিটিপি রিকোয়েস্ট আছে যেখানে আসলে কোনো ডেটার প্রয়োজনই হয় না। যেমন ধরেন আমি যদি এখানে গিয়ে লিখি google.com, তাই না? তো এইটা আমি যখন এন্টার চাপবো তখন হচ্ছে এই যে এরকম একটা পেজ এনে আমাকে দেখাইলো না? এই যে ক্লায়েন্টের, আমি যখন এন্টার চাপলাম ক্লায়েন্টের ব্রাউজার থেকে এইচটিটিপি রিকোয়েস্টটা কন্ট্রোলারের কাছে গেল, রাইট? তো কন্ট্রোলারে লেখা আছে যে যদি এই ধরনের জিনিস কেউ চাই তাকে হচ্ছে অমুক ভিউটা তুমি পাঠাবা। তো ভিউ এর ভিতরে এইচটিএমএল সিএসএস, এই যে এই পেজটা দেখতে কেমন হবে, রাইট, এর সিএসএস কেমন হবে, এই জিনিসগুলো লেখা আছে। তো এই ভিউটা হচ্ছে সে ব্রাউজারে ব্যাক পাঠিয়ে দেয়, তখন আমরা ব্রাউজারে যে এই পেজটা দেখতে পাইতেছি গুগলের, রাইট? এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে গুগলের যে ভিডিও, এটা কি জানি বলে, আমার খেয়াল নাই ঠিক। এই যে একটা মহিলা প্রবাবলি কোনো স্কি গেম খেলতেছে, রাইট? তো এই জিনিসটা একটা নাম আছে, আই ফরগট ইট। ওই যে গুগল ডুডল বলে মনে হয়, ডুডল, রাইট? তো এটা দেখবেন প্রতিদিন চেঞ্জ হয়। তো প্রতিদিন যে চেঞ্জ হয় এটার জন্য কি আপনার মনে হয় যে প্রতিদিন নতুন করে এইচটিএমএল সিএসএস লেখে? তা কিন্তু না, তাই না? তো বেসিক্যালি এইচটিএমএল সিএসএস কিন্তু সেমই লেখা থাকে, জাস্ট এই ইমেজটা প্রতিদিন হচ্ছে চেঞ্জ হয়ে যায় গুগলের। তো কিভাবে চেঞ্জ হয়? এই ইমেজটা হচ্ছে ডেটাবেজে আছে কোথাও, ওকে, এন্ড এটার জন্য হচ্ছে মডেল লেখা আছে। তো যেটা হয় যে এই কন্ট্রোলারের ভিতরে ভিউটা ক্রিয়েট করার সময় সে হচ্ছে এই যে ডেটাবেজের কোন জায়গা থেকে আমার ছবিটা আনতে হবে, কন্ট্রোলারে ওইভাবে কোড লেখা থাকে। তো সে কি করে, কন্ট্রোলারের ভিতর থেকে ওই ছবির একটা অবজেক্ট ক্রিয়েট করে। অবজেক্ট ক্রিয়েট করে দেন সেটা হচ্ছে ভিউ এর ভিতরে ঢুকায় দেয়, তার মানে এইচটিএমএল এর জায়গা মতো বসায় দেয়। ঠিক আছে? বসাইতে দেন ভিউটাকে হচ্ছে ব্রাউজারে পাঠায়। দিস ইজ হাউ উই গেট দিস আউটপুট, ওয়েব আউটপুট। তো প্রতিটা পেজ, এরপরে ধরেন আপনি সার্চ দিলেন হচ্ছে অস্ট্রেলিয়া, রাইট? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া সার্চে ধরেন অস্ট্রেলিয়ার উইকিপিডিয়া পেজটা আপনি আনতে চাচ্ছেন। এই যে উইকিপিডিয়ার পেজটা যখন আমি ক্লিক করলাম, ফার্স্টে এরকম একটা এইচটিটিপি রিকোয়েস্ট যাবে। তো এই উইকিপিডিয়ার যে সার্ভার, ওইখানে কন্ট্রোলার আছে, ওর হচ্ছে বলা আছে যে এই অস্ট্রেলিয়ার নামক এই ইউআরএলটা করলে ও কোন এইচটিএমএল সিএসএস এর পেজটা হচ্ছে আমাকে রিটার্ন পাঠাবে, রাইট? কিন্তু এর ভিতরে এই যে বিভিন্ন ধরনের আপনার কি বলে
ছবি আছে, তারপর ডেটা আছে। এই ডেটা কিন্তু পেজের ভিতরে লেখা থাকে না। কেন লেখা থাকে না? কারণ এই সিমিলার টাইপের অনেক অনেক অস্ট্রেলিয়ার জন্য আছে, বাংলাদেশের জন্য আছে, ইন্ডিয়ার জন্য আছে। প্রত্যেকটা উইকিপিডিয়া পেজেই দেখবেন এই যে ন্যাশনাল অ্যানথেম থাকে, একটা ওয়ার্ল্ড ম্যাপের ছবি থাকে, ফ্ল্যাগের ছবি থাকে। এই জিনিসগুলো কিন্তু সিমিলার। তো এইচটিএমএল সিএসএস কি হয়, আমাদের কঙ্কালটা জাস্ট লেখা থাকে, কিন্তু এই যে স্পেসিফিক ডেটা, যে অস্ট্রেলিয়ার রিলিজিয়ান 43% ক্রিশ্চিয়ানিটি, আর বাংলাদেশের রিলিজিয়ান ধরেন হচ্ছে ইসলাম, হিন্দু, এটসেট্রা। এই জিনিসগুলা কিন্তু হচ্ছে ডেটা। তো এইচটিএমএল সিএসএস এর ভিতরে এগুলো কিন্তু হার্ড কোড করে লেখা থাকে না। এই ডেটা গুলা কোথায় থাকে? ডেটাবেজে থাকে। তো ভিউ কিন্তু অস্ট্রেলিয়ার জন্য সেম, বাংলাদেশের জন্য সেম। তো বাংলাদেশেরটা চাইলে কন্ট্রোলার কি করে, ডেটাবেস থেকে বাংলাদেশের ডেটাটা এনে ওই ভিউ এর ভিতরে ঢুকায় আমাকে পাঠাই দেয়। অস্ট্রেলিয়ার জন্য চাইলে অস্ট্রেলিয়ারটা এনে ভিউ এর ভিতরে ঢুকায় আমাকে পাঠাই দেয়। ঠিক আছে? এন্ড এই ডেটার মডেলটাও সিমিলারই থাকে। জাস্ট কন্ট্রোলারের ভিতরে কোড লেখা হয় যে আমি কি অস্ট্রেলিয়ার ডেটা চাই নাকি হচ্ছে বাংলাদেশের ডেটা চাই। তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এন্ড এই তিনটা আকারে কেন ভাগ করা হয়? ঢালাও ভাবে কোড না করে সেপারেশন অফ কনসার্নের জন্য, তাই না? তো কন্ট্রোলারে এখানে হচ্ছে কোনটা কিভাবে কাজ করবে, কাকে খুঁজবে, কি কম্পেয়ার করবে, কি বিজনেস লজিক হবে, সেগুলো লেখা হয়। মডেলের এখানে হচ্ছে ডেটাবেজের একটা স্ন্যাপশট বা হচ্ছে স্ট্রাকচারের জিনিসপাতিগুলো থাকে। এন্ড ভিউ এর এখানে হচ্ছে ভিজুয়াল যা যা এলিমেন্ট আছে, রাইট? এইচটিএমএল সিএসএস বা কোনো ফ্রন্ট এন্ডের যে পার্ট গুলা, ওইগুলা হচ্ছে ভিউ এর ভিতরে থাকে। ওকে? তো এটা হচ্ছে মোটা দাগে একটা আলাপ আমি দিলাম আর কি। এটা পার্টিকুলার ফ্রেমওয়ার্কে একটু ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে, বাট মোটামুটি এটাই হচ্ছে এমডিসি প্যাটার্নের একটা আলাপ। এন্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যাটার্ন। তো আপনারা যারাই হচ্ছে শুরুতে কোনো ফ্রেমওয়ার্ক শিখতে যাবেন, অবশ্যই এমডিসি প্যাটার্ন মেনটেন করার চেষ্টা করবেন। এইগুলা মনে হয় আগের দিন মোটামুটি আমি কভার করছিলাম। যে ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কস এ যদি আপনি এন্টারপ্রাইজ লেভেল ফ্রেমওয়ার্ক ইউজ করেন, তো যেমন স্প্রিং বুট, ডট নেট, এগুলোতে অলরেডি এই ধরনের ইস্যু গুলো অলরেডি কভার করা থাকে, যেমন সিকিউরিটি, ডাইনামিক পেজেস, ডেটাবেস সাপোর্ট, সেশন ম্যানেজমেন্ট, অ্যাজাক্স সাপোর্ট। তো এগুলো আসলে প্রত্যেকটা কি সেটা আর আমি ডিটেলসে যাইতেছি না, বাট বেসিক্যালি প্রত্যেকটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের বা সফটওয়্যার কোয়ালিটি এনশিওরের জন্য ইম্পর্টেন্ট। তো এইগুলোর জন্য সাপোর্ট অলরেডি হচ্ছে ফ্রেমওয়ার্ক গুলাতে দেওয়া থাকে। তো যেই কারণে যে আমি আগের দিন বলছিলাম যে আপনি জাস্ট নিজে নিজে কোনো লাইব্রেরি দিয়ে একটা সফটওয়্যার বানালেন, আর হচ্ছে একটা এন্টারপ্রাইজ ফ্রেমওয়ার্ক দিয়ে একটা সফটওয়্যার বানালেন, কোনটার উপরে আপনার মানুষের ডিপেন্ডেবিলিটি বেশি হবে? অবশ্যই যেটা এন্টারপ্রাইজ সফটওয়্যার, এন্টারপ্রাইজ ফ্রেমওয়ার্ক দিয়ে বানান, কারণ ওখানে অনেক ধরনের সফটওয়্যার কোয়ালিটি, মানে কোয়ালিটি আপনার মেনটেন করতে আপনি বাধ্য হবেন, কারণ অন্যদিকে গেলে জিনিসটা কাজ করবে না, কারণ কন্ট্রোল ওরা। ওকে? এন্ড দেন এইটা নিয়েও হচ্ছে গতদিন আমি আলাপ প্রায় করে ফেলছিলাম, যে ইনভার্সন অফ কন্ট্রোল ইন ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্কে যেটা হয়, কন্ট্রোল থাকে হচ্ছে ফ্রেমওয়ার্কের নিজের হাতে, অ্যাপ্লিকেশনের হাতে না। ওকে? তো ডেভেলপার কি করে, জাস্ট হচ্ছে কল ব্যাক বা হুক মেথড গুলা আহ, লিখে দেয় যে কিভাবে কাজ করবে, বাট অ্যাকচুয়াল যে স্ট্রাকচার বা অ্যাকচুয়াল ফ্লো অফ দা অ্যাপ্লিকেশন, ওইটা কিন্তু হচ্ছে আপনার ফ্রেমওয়ার্কের হাতে থাকে। ওকে? এবং এই জায়গাটাতেই ফ্রেমওয়ার্কস আর ডিফারেন্ট টু লাইব্রেরিজ। লাইব্রেরি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা কিভাবে স্ট্রাকচার বানায় করতে হবে, অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করবে, এই কোনো জায়গায় লাইব্রেরি কোনো হাত দেয় না। লাইব্রেরি হচ্ছে আপনি জাস্ট একটা ফাংশন কল করেন, ও আপনাকে একটা কাজ করে একটা রিপ্লাই দেয়। তো ইটস জাস্ট এ কালেকশন অফ ফাংশনস, ক্লাসেস আর টুলস ইউ ক্যান ইউজ অন ডিমান্ড। এই যে অন ডিমান্ড কথাটা ইম্পর্টেন্ট, যে লাইব্রেরিজ আর অন ডিমান্ড, আপনি যখন চান তখন লাইব্রেরি আপনাকে হেল্প করে, কিন্তু লাইব্রেরি আপনাকে কোনো কিছু করতে ফোর্স করে না। So you are in control in case of libraries. You call the library when you need it. So libraries are like plug and play. You pick what you need. Even ধরেন কোন লাইব্রেরি মানে আপনার ইন্টারাকশন আপনার পছন্দ হইতেছে না, আপনি চাইলে ওই লাইব্রেরি বাদ দিয়ে অন্য কোনো লাইব্রেরি ইউজ করতে পারেন। বাট ফ্রেমওয়ার্কস এ উল্টা, ফ্রেমওয়ার্কস এ কন্ট্রোল কিন্তু আপনার হাতে নাই, ফ্রেমওয়ার্কের হাতে। সো স্ট্রাকচার এন্ড কন্ট্রোল ও যেভাবে বলবে সেভাবে করতে আপনি বাধ্য হবেন। আপনি জাস্ট সফটওয়্যার বিহেভিয়ারটা কেমন হবে ওইটা হচ্ছে আপনি লিখে দিতে পারবেন, যে কোথায় গেলে এরপরে কার কাছে যাবে, কিভাবে কি কাজ করবে সেইগুলো। কিন্তু স্ট্রাকচার বা কঙ্কালটা হচ্ছে এন্ড কন্ট্রোলটা ফ্রেমওয়ার্কের হাতে থাকবে। তো এই ফিলোসফিটাকে বলা হয় হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল। ওকে? তো এখানে এই যে দেখানো হয়েছে কল ব্যাকের যে জিনিসটা দেখাইছিলাম, যে আপনার গুই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো ওইখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক বিভিন্ন ক্লাস থাকে। আচ্ছা, ওই যে কল ব্যাকের যেটা বুঝাইছিলাম, যে কিছু মেথড হচ্ছে ওরা ইভেন্ট বা ট্রিগারের উপরে বেস করে চালাইতে থাকে। যে ব্যাকে গিয়ে দেখাই, এই যে এখানে বলছিলাম না, ডিফাইনিং কল ব্যাক অর হুক মেথড। তো এটা কিভাবে কাজ করে একটু মনে করে দেখেন, আমি আলাপ করছিলাম
যে কিছু একটা ইভেন্ট ঘটলে বা ট্রিগার ঘটলে ওরা অটো হচ্ছে কিছু মেথড কল করে। তো আমি যেটা করতে পারি, আমি হচ্ছে যে অ্যাপ্লিকেশন স্পেসিফিক ক্লাসেস এর ভিতরে ওই মেথড গুলাকে ওভাররাইড করে লিখে দিতে পারি, ঠিক আছে? যে হচ্ছে ওই ইভেন্ট হইলে এই মেকানিজম বা এই ফাংশনালিটি তুমি হচ্ছে রান করো। আহ, এটা আগের দিন হচ্ছে হালকা আলাপ করছিলাম। তো ধরেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা আমরা যেটার সাথে ইন্টারঅ্যাক্ট করি, ওইখানে কেউ কোনো কিছু ক্লিক করলো, তো ফ্রেমওয়ার্কে বলা আছে যে ওই ঘটনাটা ঘটলে কোন মেথডটা হচ্ছে হবে আপনার ট্রিগার হবে। আমি কি করতে পারি, ওই মেথডের ভিতরে কি কোড থাকবে সেটা হচ্ছে আমি এই যে অ্যাপ্লিকেশন স্পেসিফিক ক্লাসেস এর ভিতরে হচ্ছে লিখে দিতে পারি। সেম ভাবে ডেটাবেজে কোনো কিছু হইলে ওটার জন্য কল ব্যাক মেথড দেওয়া আছে, প্ল্যাটফর্মে কিছু হলে কল ব্যাক মেথড দেওয়া আছে। তো এই আমি যেটা করতে পারি যে ওই মেথড গুলার ভিতরে কোডটা কেমন হবে সেটা হচ্ছে আমি লিখে দিতে পারি। Okay? তো ফ্রেমওয়ার্ক ইউজের চ্যালেঞ্জেস হচ্ছে যে লার্নিং কার্ভটা অনেক বড় হয়। আর মানে এটা শিখতে অনেক সময় লাগে। যেমন আমি স্প্রিং বুট শেখা শুরু করছিলাম, বাট মানে পুরোটা আসলে শেখা পসিবল হয় নাই, কজ আমি বেশি দিন চাকরি করি নাই। তো মানে ইটস নট সামথিং যে আপনি 2-3 মাস কাজ করবেন আর পুরো একটা ফ্রেমওয়ার্কে আসলে মাস্টার হয়ে যাবেন। ইট নিডস এক্সপিরিয়েন্স, ইট নিডস এ লট অফ টাইম টু বিকাম এ মাস্টার অন এ ফ্রেমওয়ার্ক। অ্যান্ড এটা অনেক ক্রিটিক্যাল যে আপনি কোন ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করতেছেন। কারণ ওই যে বারবার যদি আমরা ইনিশিয়াল আলাপে ব্যাক যাই, যে কন্ট্রোল হচ্ছে ফ্রেমওয়ার্কের হাতে। তো সমস্যাটা হইতেছে যে আহ, উম, আহ, আমাদের দেখা যায় যে অনেক সময় একটা বড় কোম্পানিতে যা হয় যে তাদের অনেক ধরনের প্রোডাক্ট বানাইতে হয়, আবার ওই প্রোডাক্ট গুলো এমন হইতে পারে ফিউচারে গিয়ে হচ্ছে একে অন্যের সাথে কোলাবোরেট করতে পারে। তো তখন যদি এমন হয় যে এক একটা প্রোডাক্ট এক এক ফ্রেমওয়ার্কে বানানো, হয়তো বা কোলাবোরেশনটা মোর ডিফিকাল্ট হয়ে যেতে পারে। বা ওই যে চিন্তা করে দেখেন কম্পোনেন্ট অ্যাসেম্বলি মডেল, যেটা আমরা পড়ছি, যেখানে আমাদের আগে বানানো কম্পোনেন্ট রিইউজ করতে হয়। তো আমরা যদি এক এক প্রোডাক্ট এক এক ফ্রেমওয়ার্কে বানাই, তখন কিন্তু রিইউজে ইস্যু হইতে পারে। আবার কিছু ফ্রেমওয়ার্কের ধরেন কিছু অ্যাডভান্টেজ থাকে, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। সো কোনটা আপনার প্রোডাক্টের জন্য রাইট ফ্রেমওয়ার্ক, এইটা চুজ করাটা ভালো একটা ডিফিকাল্ট টাস্ক এন্ড খুবই ইম্পর্টেন্ট টাস্ক অ্যাকচুয়ালি। যেমন অরবিটেক্সে আমি যখন ইন্টার্ন করতেছিলাম, আমাদেরকে কাজই দেওয়া হয়েছিল যে ওদের পিএইচপি তে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে, কারণ পিএইচপি তে লারাভেল নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্কে বানানো। তো এই পুরো ওয়েবসাইটটাকে ওরা চাইতেছিল অ্যাঙ্গুলার ইউনিভার্সাল নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্কে হচ্ছে কনভার্ট করতে। সো বেসিক্যালি আমি 6 মাস বসে বসে এক লারাভেল ফ্রেমওয়ার্ক থেকে এক্সিস্টিং ওয়েবসাইটকে কনভার্ট করে বা মাইগ্রেট করে অন্য একটা ফ্রেমওয়ার্কে নিছি। তো এটা করার এটার কারণ কি ছিল? কারণ হচ্ছে যে অরবিটেক্স এর অন্যান্য যে প্রোডাক্ট গুলা, এগুলা হচ্ছে ওই যে গুগলের প্রোডাক্ট বা এই ধরনের আর কি, মানে অ্যাঙ্গুলার রিলেটেড প্রোডাক্ট। তো এই কারণে অ্যাঙ্গুলার ইউনিভার্সালে যদি ওরা কনভার্ট করতে পারে, তাহলে ওখানে ওদের কিছু বেনিফিট ছিল। ওকে, দেন ডিবাগিং ডিফিকাল্টিস। যেহেতু ফ্রেমওয়ার্কের কন্ট্রোল আপনার হাতে না, সো ফ্রেমওয়ার্কের ওই মানে আন্ডারলাইং ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে এই জিনিসটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করাটা অনেক হার্ড, এবং এই কারণেই লার্নিং কার্ভটাও স্টিপ। তো যেটা হয় যে যখন কন্ট্রোল আসলে যে ওই মানে টুলের কাছে বা মেকানিজমের কাছে চলে যায়, তখন কিন্তু আমাদের ডিবাগ করাটাও কঠিন হয়ে যায়। কারণ আপনি আন্ডারলাইন জিনিসপাতি গুলা খুব সহজে দেখতে পাবেন না। আপনি হয়তো বা এক লাইন কোড করতেছেন, এন্ড ওই এক লাইন কোডের ভিতরে আসলে অনেক কিছু হয়ে যাইতেছে। তো তখন আপনি বুঝবেন কিভাবে যে কোন জায়গাটাতে বাড়ি খাইছে। তো এই ধরনের ডিবাগিং ডিফিকাল্টিস হয় ফ্রেমওয়ার্কে। অ্যান্ড অলসো টুল লিমিটেশনস আছে, যে যেহেতু ফ্রেমওয়ার্ক হচ্ছে একেবারে র কোড না, এটা র কোডের থেকে আপার লেভেলে। তো সকল ধরনের টুল যেগুলো র কোডের উপরে কাজ করে, সেটা হয়তো ফ্রেমওয়ার্কের কাছে কাজ নাও করতে পারে। ওকে, তো আই থিঙ্ক ফ্রেমওয়ার্কের অনেক কিছু আসলে আগের দিনই কভার করছিলাম, আমি আবার রিপিট করলাম যেহেতু মাঝখানে অনেকদিন পার হয়ে গেছে। আম, তো আমি যদি একটু এইখানে ব্যাক যাই, একটা জিনিস খেয়াল করেন যে ধরেন এইটা হচ্ছে আমরা যে কোড লিখি, রাইট? কোড কোড লিখছি, তাই না? র কোড, ধরেন সি তে বা যে কোনো কিছুতে আপনি কোড লিখছেন। আম, এরপরে একটা স্টেপ অফ রিইউজ হচ্ছে ফ্রেমওয়ার্কের কেসে হইতেছে। কিভাবে ফ্রেমওয়ার্কের কেসে রিইউজ হইতেছে? যে ফ্রেমওয়ার্ক যে বানাইছে, সে আসলে কি দিয়ে ফ্রেমওয়ার্ক বানাইছে? কোড করে ফ্রেমওয়ার্ক বানাইছে, রাইট? সো আমি কোড করতে পারি, কোড করে কোড করে যে কোনো কিছু বানাইতে পারি। আবার যে ফ্রেমওয়ার্ক বানাইছে সেও কি আন্ডারলাইং এ কোড করে বানাইছে না? তো ফ্রেমওয়ার্কের নিচেও তো কেউ না কেউ কোড করে রাখছে।
তাই না? তো ফ্রেমওয়ার্কের ভিতরে আসলে কেউ না কেউ তো কোড করে রাখছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ফ্রেমওয়ার্কটা ইউজ করতে পারতেছি। তো আমি যখন ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমার মতো করে নতুন নতুন অ্যাপ্লিকেশন বানাইতেছি, তখন কিন্তু আসলে এই যে আগে ফ্রেমওয়ার্ক যেই লোক বানাইছে বা যেই ডেভেলপাররা বানাইছে তাদের করা কোডকেই কিন্তু আমি বারবার বারবার রিইউজ করতেছি, রাইট? ধরেন ফ্রেমওয়ার্কের ভিতরে সাইন রেজিস্ট্রেশন মানে ইউজার রেজিস্ট্রেশন করার জন্য কোনো কম্পোনেন্ট অলরেডি দেওয়া আছে, and কিভাবে হবে সবকিছু বলা আছে। তো এইটাকে দিয়ে আমি ধরেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করার জন্য একটা সফটওয়্যার বানাচ্ছি, ব্র্যাকের জন্য একটা সফটওয়্যার বানাচ্ছি, এনএসইউ এর জন্য একটা সফটওয়্যার বানাচ্ছি, বাট আন্ডারলাইন কোডটা কিন্তু অলরেডি ওই যে ফ্রেমওয়ার্কের ডেভেলপার যে কোড করছিল ওইটাই আমি বারবার বারবার রিইউজ করতেছি, রাইট? এটা তো আমরা বুঝি, তাই না? তো ফ্রেমওয়ার্ক ইটসেলফ, এই যে আমরা ফ্রেমওয়ার্ককে ইউজ করতেছি, এইটা ইটসেলফই কিন্তু একটা এক্সাম্পল অফ সফটওয়্যার রিইউজ, রাইট? এই জিনিসটা বোঝাটা গুরুত্বপূর্ণ যে ফ্রেমওয়ার্কের যে কনসেপ্ট এটাই হচ্ছে অলরেডি আমরা একটা এক্সাম্পল অফ সফটওয়্যার রিইউজ দেখতেছি। ওকে, নাও এখানে আবার কি হইতে পারে, যেটা আমি বললাম যে ফ্রেমওয়ার্ক ইউজ করে আমি একটা ধরেন ব্রাক ইউনিট জন্য কিছু একটা বানাইতেছি, আবার আমি হচ্ছে ধরেন ইস্ট ওয়েস্ট ইউনিট জন্য কিছু একটা বানাইতেছি, আবার হচ্ছে এনএসইউ এর জন্য কিছু একটা বানাইতেছি, রাইট? এনএস। ওকে, কেউ একটা জিনিস খেয়াল করছেন বাংলাদেশে মানে ইউনিভার্সিটির নামকরণের সময়, আমি জানি না বাংলাদেশে ইনফ্যাক্ট আগেকার বাবা মারাও হচ্ছে বাচ্চাদের নামকরণের সময় অনেক কমন নাম চুজ করতো। বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো সেম, লাইক ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সাউথ ওয়েস্ট সাউথ ইস্ট, সাউদার্ন নর্দার্ন ইস্টার্ন। আই থিঙ্ক প্রত্যেকটা অ্যাঙ্গেলে প্রত্যেকটা ডিরেকশনাল ইউনিভার্সিটি আছে বাংলাদেশ। আই ফাইন্ড দিস ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, অ্যান্ড আগেকার দিনের আপনার মানে মানুষের নামগুলোও খুব কমন ছিল, লাইক ইউ ক্যান ফাইন্ড এ লট অফ, যেমন আমার নাম ইয়াসিন, ইয়াসিন নামে আপনি বাংলাদেশে হাজার মানুষ পাবেন, নাজমুস সাকিব, সাদমান সাকিব, এটসেট্রা এটসেট্রা। এখনকার বাবা মার মধ্যে দেখতেছি আবার একটু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, কতটা ইউনিক নাম রাখা যায়। এটা খুব ইন্টারেস্টিং। অনেক সময় হচ্ছে আমার ওই যে রোল কল করার সময় আমার খুব ফানি লাগে যে এত কষ্ট করে এত কঠিন নাম রাখে বাবা মা, ভালোই মজা লাগে। বাট ওয়েল, আগে থেকে বেটার আই গেস, সবার নাম সমান সেম হয়ে গেলে তো আসলে মানুষের আলাদা করা যাবে না। যেমন আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই, ইয়াসিন নামে ডাক দেয়, মানে আমাকে ডাকতেছে না অন্য কাউকে ডাকতেছে, আই গেট কনফিউজ। জাস্ট চেক করতেছে আপনারা ঘুমাই গেছেন কিনা, তো তো কোনো কথাবার্তা বলতেছেন না। ওকে, সো ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আর নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্য আপনি সেম ফ্রেমওয়ার্ক ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার বানাইলেন, তাই না? তো এখানে এই যে ফ্রেমওয়ার্ক যেটা আমরা ইউজ করছি এটা কিন্তু একটা লেভেল অফ রিইউজ, তাই না? এটুকু তো আমরা হোপফুলি বুঝতে পারছি, কারণ এই সবগুলোরই আন্ডারলাইন যে কোড ওইটা তো এই যে ফ্রেমওয়ার্কের ডেভেলপার করছে। ভিতরে বিহেভিয়ারটা আমরা আমাদের মতো কিছু না কিছু করছি, সেটা হয়তো বা নতুন কোড, বাট একটা বড় অংশের কোড কিন্তু রিইউজ হয়েছে ফ্রেমওয়ার্কের কারণে, রাইট? এইটা গেল একটা লেভেল অফ রিইউজ, ঠিক আছে? এখন এরপরে আবার দেখেন যে এই যে ফ্রেমওয়ার্কের ডেভেলপারের যে কোড আমরা ইউজ করছি এর উপরে তো আবার আমরা নিজেদের কোড লিখছি, তাই না? ব্র্যাক ইউনিভার্সিটির জন্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্য, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টে। এখন খেয়াল করেন এই তিনটা প্রজেক্টও কিন্তু সিমিলার, তিনটাই ধরেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটির জন্য আমরা করতেছি স্টুডেন্ট পোর্টাল, ঠিক আছে? দেন হচ্ছে ধরেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য ধরেন করতেছি আমরা স্টুডেন্ট পোর্টাল, এন্ড দেন এনএসইউ এর জন্য ধরেন আমরা করতেছি স্টুডেন্ট পোর্টাল। তো যখন তিনটা ডিফারেন্ট কনটেক্সটে আমরা সিমিলার প্রজেক্ট করতেছি তখন কিন্তু শুধু এই যে ফ্রেমওয়ার্কের যে কোড রিউজ হয়েছে তাই না, এই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা নিজেরা যে বিহেভিয়ারের কোড করছি না, মানে আমরা মানে প্রজেক্টের যে ডেভেলপাররা ফ্রেমওয়ার্কটাকে ইউজ করে যারা কোড করতেছে তাদের কোডও কি সিমিলার হবে না? ব্র্যাক ইউনিভার্সিটির জন্য যেরকম হবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য আর নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্য খুব কি ডিফারেন্ট হবে, নাকি হচ্ছে ধরেন 80-90% সিমিলার হবে? যদি হচ্ছে মানে আপনি চেষ্টা করেন এটা কিন্তু খুবই পসিবল যে 80-90% সিমিলার রেখেই তিনটা ইউনিভার্সিটির জন্য স্টুডেন্ট পোর্টাল বানানো। আমরা যদি দ্বিমত থাকি কেউ বলতে পারেন। তো যদি সেইটা হয় তার মানে ফ্রেমওয়ার্কের তো একটা লেভেল অফ রিউজ হইছেই, ফ্রেমওয়ার্কের যে ডেভেলপার যে কোড করছে সেইটাকে আমরা রিউজ করে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানাইতে পারি।
কিন্তু এই লেভেলে এসে এই ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা আবার যে কোড করতেছি, তাই না, ফ্রেমওয়ার্কের ভিতরেই বিহেভিয়ারাল যে কোড, সেইটাকেও কিন্তু চাইলে রিইউজেবল হিসেবে বানানো যায়। তো আমি চাইলে এইখানে আরেকটা লেভেল অফ রিইউজ করতে পারি। ওকে, যেই যে আমি ফ্রেমওয়ার্কটা ইউজ করে যে প্রজেক্টটা বানাইতেছি, ওইটাই হচ্ছে আমি এমন ভাবে বানাইতেছি যে সেম প্রজেক্টেই ধরেন অল্প কিছু চেঞ্জ করলেই ব্র্যাক ইউনিভার্সিটিটা চেঞ্জ করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বানানো ফেলা যায়, আবার আরেকটু চেঞ্জ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট পোর্টাল বানায় ফেলা যায়। তো ধরেন 80-90%ই সেম, জাস্ট 10-20% এদিক ওদিক করে আমি হচ্ছে এক একটা ইউনিভার্সিটির জন্য স্টুডেন্ট পোর্টাল বানাই ফেলছি, কারণ ইউজার রিকোয়ারমেন্টস, নিডস এন্ড চ্যালেঞ্জেস মোটামুটি হচ্ছে সিমিলার। তো এইটা কিন্তু আরেকটা লেভেল অফ রিইউজ। তো ইনিশিয়ালি আমরা র কোডিং এর আলাপ করছি, এরপরে ফ্রেমওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রজেক্ট করতেছি, এটা হচ্ছে এই যে আন্ডারলাইন কোডের একটা রিইউজ, স্ট্রাকচারের রিইউজ, রাইট? এন্ড দেন যদি আমরা সিমিলার কাইন্ড অফ প্রজেক্ট অনেকগুলা করি ওই ফ্রেমওয়ার্ক দিয়ে, তাহলে কিন্তু এটা আরেকটা আপার লেভেলের রিইউজ। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে আমরা ডেভেলপমেন্টে যে প্রজেক্ট গুলা করতেছি সেইগুলা রিইউজ। তো এই যে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের নেক্সট টপিক, যেটার নাম হচ্ছে সফটওয়্যার প্রোডাক্ট লাইন বা অ্যাপ্লিকেশন ফ্যামিলি। ওকে, তো এখানে দেখেন এই যে ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন বানাইতে পারি, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। তো এরকম যদি মাল্টিপল অ্যাপ্লিকেশনের ভিতরে অধিকাংশ জিনিসই সিমিলার থাকে এন্ড অল্প কিছু এদিক ওদিক থাকে, তখন সেটাকে আমরা হচ্ছে সফটওয়্যার প্রোডাক্ট লাইন বা অ্যাপ্লিকেশন ফ্যামিলি বলতে পারি। এবং এটা আপনি যদি আশেপাশে তাকান, এরকম প্রচুর জায়গা পাবেন। যেমন ধরেন হসপিটালের সফটওয়্যার, ঠিক আছে, এডুকেশনাল ইনস্টিটিউশনের সফটওয়্যার, কৃষি কাজের সফটওয়্যার। কারণ সফটওয়্যারের নিড কিন্তু আসলে হ্যাঁ কিছু পার্সেন্টেজ স্পেসিফিক থাকেই, আপনার পার্টিকুলার কনটেক্সচুয়ালি আমাদের সবকিছু অ্যানালাইজ করতে হয়। কিন্তু দিন শেষে কিন্তু কোন কি বলে এটাকে, যে কোন ডোমেইনের কাজ করতেছেন সেইটাও আর কি অনেক ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে ডোমেইন স্পেসিফিক কাজে ওই যে 70-80%, 90% অনেক সিমিলারিটি থাকে। তো তখন হচ্ছে এগুলোকে সফটওয়্যার প্রোডাক্ট লাইন বা অ্যাপ্লিকেশন ফ্যামিলি বলা হয়। এই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রজেক্ট, ব্র্যাক ইউনিভার্সিটির প্রজেক্ট, এনএসইউ এর প্রজেক্ট, তো এই তিনটা যে প্রজেক্ট করা হয়েছে এর ভিতরে যদি আমরা রিইউজেবিলিটি অ্যাপ্লাই করে রিইউজের মতো করে প্রজেক্ট গুলো করতে পারি, তখন হচ্ছে এই তিনটাকে একসাথে একটা সফটওয়্যার প্রোডাক্ট লাইন বা অ্যাপ্লিকেশন ফ্যামিলি বলতে পারি। যে এই তিনটা আলাদা অ্যাপ্লিকেশন কিন্তু এদের ভিতরে এতই মিল যে এরা একটা ফ্যামিলির পার্ট। ওকে, তো এটাকে এসপিএল বা সফটওয়্যার প্রোডাক্ট লাইন বলা হয়। কারণ এইটা একটু আমরা ডিটেলসে দেখি। তো এখানে যে এইটাই বলতেছে, আমি যেটা অলরেডি বলে ফেলছি যে ফিউ সিস্টেমস আর ইউনিক। তো একেবারে টোটালি ইউনিক সিস্টেম আসলে খুবই কম, অধিকাংশ সিস্টেমই আগের কোনো সিস্টেম থেকে ইন্সপায়ার্ড বা হচ্ছে অল্প একটু চেঞ্জ করে বানানো হয়। অ্যান্ড অর্গানাইজেশন লেভেলে এই রিউজের হচ্ছে প্রচুর সুবিধা আছে। ঠিক আছে, যে অর্গানাইজেশন লেভেলে ধরেন আপনি একটা ট্রাক্টর বানান, আপনার অর্গানাইজেশন ট্রাক্টর বানায়, ঠিক আছে, চলেন আমরা গুগল করে দেখে আসি যে কি ধরনের অর্গানাইজেশন ট্রাক্টর বানায়। হোয়াট ইজ দ্য মোস্ট ফেমাস tractor in the world? Google is so much fun. I really like Google. Okay. So Mahindra apparently largest by volume, and then there is New Holland, then there is Case IH. So আমরা ধরেন মাহিন্দ্রা নিয়ে আলাপ করি। ওকে, তো মাহিন্দ্রা ব্র্যান্ডের হচ্ছে ধরেন আপনি যদি সার্চ দেন যে মাহিন্দ্রা ট্র্যাক্টরস, রাইট, আপনার কি মনে হয় মাহিন্দ্রা ট্র্যাক্টর কি একটা টাইপেরই আছে? চলেন তো দুইটা দেখি মাহিন্দ্রা ট্র্যাক্টর। এই যে দেখেন মাহিন্দ্রা ইভোটেক প্লাস, এরপরে মাহিন্দ্রা আর্জুন, মাহিন্দ্রা নভো, মাহিন্দ্রা ওজে। তো দেখতেছেন বিভিন্ন ধরনের ট্রাক্টর কিন্তু এদের আছে, তাই না? একটা আছে যুবরাজ, একটা আছে অর্জুন, এটসেট্রা এটসেট্রা। তো আহ একটা কোম্পানি যখন হচ্ছে এক একটা ট্রাক্টর বানায়, এরা কি টোটালি ডিফারেন্ট টেকনোলজি দিয়ে ডিফারেন্ট ফিচার দিয়ে বানায়, নাকি মোস্ট অফ দ্য জিনিস সেম থাকে? প্রতিটা ট্রাক্টরে হচ্ছে চাক্কা আছে না, প্রতিটা ট্রাক্টরে ধরেন হচ্ছে আপনার স্টিয়ারিং হুইল আছে না, প্রতিটা ট্রাক্টরে হয়তো বা ট্রাক্টরে একটা সফটওয়্যার আছে না। তো এর মধ্যে দেখেই ছবিগুলো দেখেই তো আমরা বুঝতেছি যে এই ট্রাক্টর গুলোর মধ্যে অধিকাংশ জিনিসই হচ্ছে সিমিলার, কিন্তু স্টিল তারা আলাদা আলাদা মডেল, রাইট? যেমন ধরেন আইফোন প্রত্যেক প্রত্যেক বছর আপনারা অনেকে কিনেন, তো আইফোনের তো অনেক কিছু সিমিলার। এমন কি হয় যে নতুন বছরে আইফোন একটা আনে একেবারে টোটালি ডিফারেন্ট, এরকম কিন্তু খুবই কম হয়, হয়তো বা 70-80% জিনিসই সিমিলার। তো
most organizations produce families of similar systems differentiated by features. তো এখানে দেখা যায় যে কিছু ফিচার এদিক ওদিক থাকে, বাট মানে কোর জিনিসগুলো হচ্ছে সিমিলার থাকে। ওকে, মানে এটা সব থেকে সুন্দর উদাহরণ হচ্ছে এয়ারবাসের, এটা আমার খুব ফেভারিট একটা উদাহরণ। তো এয়ারবাস A320 ফ্যামিলিতে হচ্ছে অনেকগুলো প্লেন আছে। এখানে হচ্ছে 4টা দেখানো হয়েছে, এয়ারবাস A318, A319, A320, A321, রাইট? তো এখানে একটু দেখেন 4টার ভিতরে ডিফারেন্স গুলো, যে A320 হচ্ছে আমার বেস ভার্সন, A321 হচ্ছে একটু বড়, ঠিক আছে? তো এখানে আপনি বেশি সিট বসাইতে পারবেন। A319 একটু ছোট, A318 আরো ছোট, তাই না? তো এইটার সুবিধা কি, যে এয়ারবাস যারা বড় চায় তাদেরকে A321 বানাই দিবে, যারা ছোট চায় তাদেরকে A318 বানাই দিবে। আবার ধরেন ইদানিং হচ্ছে আপনার দেখবেন, আপনারা কি প্লেনে উঠছেন কিনা রিসেন্টলি, এই জন্য এয়ারবাস A321 নিও নামে হচ্ছে একটা প্লেন আছে, রাইট? এই যে A321 নিও এয়ারক্রাফট মডেল। তো এইটাতে কি, এই যে এটাও দেখেন A320 নিও ফ্যামিলির, বাট এই নিওতে যেটা হইছে, যে ওরা হচ্ছে অত্যাধুনিক ইঞ্জিন লাগাইছে, যেটা হচ্ছে আপনার তেল আরো কম লাগে আর কি, মানে ফুয়েল কম লাগে, ঠিক আছে? কিন্তু এইটাও কিন্তু ওই A320 ফ্যামিলি থেকেই হচ্ছে, মানে ফ্যামিলিরই আপডেটেড ভার্সন বা অ্যাডভান্স ভার্সন, জাস্ট ইঞ্জিন গুলা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে ইঞ্জিন গুলা যে আপডেট করছে, তার মানে কি প্লেনের সবকিছু একেবারে বদলে ফেলতে হয়েছে? নট নেসেসারিলি, তাই না? মোস্ট অফ দ্য ফিচার্স হয়তো বা সিমিলার, কিছু ফিচার্স এদিক ওদিক ছোট বড়, যে আমার কয়টা সিট থাকবে, একটু বড় হবে নাকি ছোট হবে, এটসেট্রা এটসেট্রা, কিছু ফিচার হচ্ছে চেঞ্জ করা হয়। তো এইটা হচ্ছে এই যে সফটওয়্যার প্রোডাক্ট লাইন বা অ্যাপ্লিকেশন ফ্যামিলিজ এর হচ্ছে আপনার কনসেপ্ট, ঠিক আছে? সো সফটওয়্যার প্রোডাক্ট লাইন ইজ এ সেট অফ রিলেটেড সফটওয়্যার সিস্টেমস দ্যাট, দুইটা ক্যারেক্টারিস্টিক্স দেখেন। ফার্স্টলি, দে শেয়ার এ কমন আর্কিটেকচার এন্ড কম্পোনেন্টস, তাই না? তো আমার সফটওয়্যারের যে আর্কিটেকচার থাকবে এবং এখানে যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকবে, ফিচার গুলো থাকবে, এইটা হচ্ছে মানে কমন থাকবে, যে মাল্টিপল সফটওয়্যারে সিমিলার আর্কিটেকচার থাকবে এবং সিমিলার কম্পোনেন্টস থাকবে, রাইট? কিন্তু এটা হচ্ছে কমন পার্ট, বাট সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটা দেখেন, সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে আনকমন পার্টটা, যে সফটওয়্যার উইল বি স্পেশালাইজড টু মিট দ্য রিকোয়ারমেন্টস অফ ডিফারেন্ট কাস্টমার্স অর মার্কেট সেগমেন্টস, রাইট? তো এটা কিরকম, যে ওই যে 80% ফিচার্স হয়তো বা সিমিলার থাকবে, বা 10-20% ফিচারে কি চেঞ্জ হবে। যেমন আপনি চিন্তা করেন iPhone 16, রাইট? তো iPhone 16 ম্যাক্স প্রো, ডেফিনেটলি তাদের একটা পার্টিকুলার কাস্টমার টার্গেট গ্রুপ আছে না, রাইট? যারা বড় স্ক্রিন লাইক করে, বড় ব্যাটারি লাইক করে। দেন আইফোন হয়তো বা প্রো, 16 প্রো, যে যারা হচ্ছে একেবারে হাই লেভেল সবকিছু চাই কিন্তু ফোনটা একটু কম্প্যাক্ট চাই। বেস ভার্সনটা হচ্ছে যারা জাস্ট আইফোন চাই, রাইট? আর যারা হচ্ছে ধরেন iPhone 16e বা ওই যে লাইট ভার্সন যেগুলো ইউজ করে, এগুলো হচ্ছে যে আমি প্রিমিয়াম প্রোডাক্ট চাই, বাট হচ্ছে আমার সব ফিচারের প্রয়োজন নাই। তো এই যে কাস্টমার গ্রুপই কিন্তু আলাদা, কিন্তু তার মানে কি যে ভিতরে সবকিছু একেবারে ডিফারেন্ট? নট নেসেসারিলি, হয়তো বা আপনার ভিতরে চিপটা অলমোস্ট সিমিলার, মোস্ট অফ দ্য ফিচার্স আর সিমিলার, আর্কিটেকচারটা সিমিলার, রাইট? তো এইটার কথাই বলা হইতেছে যে এই ধরনের জিনিসগুলোকে হচ্ছে সফটওয়্যার প্রোডাক্ট লাইন বলা হয়, যে আমার আর্কিটেকচার এবং কোর কম্পোনেন্টস গুলো হচ্ছে সিমিলার থাকবে, বাট পার্টিকুলার কাস্টমার গ্রুপ বা মার্কেট সেগমেন্টস কে ক্যাটার করার জন্য আবার স্পেশালাইজড রিকোয়ারমেন্টস গুলো থাকবে। ওকে, তো এই যে দেখেন নিচের পয়েন্টটা কি বলতেছে, বিল্ড ফ্রম এ কোর সিস্টেম দ্যাট ইজ ডিজাইন্ড টু বি কনফিগার্ড, অ্যাডাপ্টেড অ্যান্ড এক্সটেন্ডেড। তো এইটার মানে কি, যে সফটওয়্যার প্রোডাক্ট লাইন গুলো বানানোর সময় আমরা শুরুতে কি করি, আগে কোর সিস্টেমটা বানাই, রাইট? কোর সিস্টেমটা আমরা রিইউজেবল বানানোর চেষ্টা করি, রিইউজেবিলিটির প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করে বানানোর চেষ্টা করি, যাতে এই কোর সিস্টেমটাকে নিয়ে আমরা যে কোনো পার্টিকুলার কনটেক্সটে কনফিগার করতে পারি, অ্যাডাপ্ট করতে পারি এন্ড এক্সটেন্ড করতে পারি। ফর এক্সাম্পল, ইফ উই গো টু আওয়ার এক্সাম্পল অফ ব্র্যাক ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এনআরসি ইউনিভার্সিটি, তো তখন আমরা এসপিএল, যদি আমরা শুরু থেকে এসপিএল করতে চাই, তাহলে আসলে আমরা কি করব, যে আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা একটা কোর সিস্টেম বানাবো, তাই না? কোর সিস্টেম বানাবো, কোর স্টুডেন্ট পোর্টাল, রাইট? তো এরপরে এইটাকে আমরা হচ্ছে কি করব, ব্র্যাক ইউনিভার্সিটির জন্য যখন বানাবো তখন হয়তো বা এইটার সাথে এটাকে আমরা কনফিগার করব, যে এইটার ভিতরে আমি হচ্ছে কিছু কোড জিনিসপাতি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির মতো করে কনফিগার করে দিব।
আবার এটার সাথে ধরেন আমি অ্যাডিশনাল একটা ফিচার অ্যাড করে দিব ব্র্যাক ইউনিভার্সিটির জন্য, তাই না? আবার ইস্ট ওয়েস্টের কেসে হয়তোবা জিনিসটা ডিফারেন্ট হবে। ইস্ট ওয়েস্টের কেসে হয়তোবা এই ফিচারটার দরকার নাই, তো আমার এটার দরকার নাই। আবার কনফিগারেশনটা একটু ডিফারেন্ট হবে, রাইট? এনএসইউ এর কেসে ডিফারেন্ট রকম হবে। তো আমি দেখেন আগে কোর পোর্টালটা বানানোর পরে এটাকে ব্র্যাক ইউনিভার্সিটির জন্য আমি অ্যাডাপ্ট করতেছি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য অ্যাডাপ্ট করতেছি, নর্থ সাউথের জন্য অ্যাডাপ্ট করতেছি, রাইট? কিন্তু আমার কোর সিস্টেম অ্যান্ড ওইটার আর্কিটেকচার কিন্তু সিমিলারই থাকতেছে। তো এসপিএল অ্যাপ্রোচের বেনিফিট কি? প্রথম কথাই হইতেছে আমরা রিউজ করতেছি এন্ড এখানে হাই কোড রিউজ হয় অ্যাক্রস অ্যাপ্লিকেশনস, বিকজ কোর পার্টটা হচ্ছে সেম। এন্ড এইটাতে শর্ট এন্ড লার্নিং কার্ভ থাকে, কারণ আপনার কোর পার্টে যে ডেভেলপাররা কাজ করতেছে তারাই ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টমারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট বানাইতে পারতেছে। তো যেহেতু আর্কিটেকচার সেম, এখানে নতুন করে শেখার কিছু নাই। দেন টেস্টিং হচ্ছে সিম্পলিফাইড হয়ে যায়, কারণ অলরেডি আপনি অনেক অনেক টেস্ট কেসেস রিউজেবল হিসেবে ইউজ করতে পারতেছেন। তো 70-80% যদি সেমই থাকে, আর্কিটেকচার সেম থাকে, তো অলরেডি আপনার কি বলে ট্রাইড এন্ড প্রুভেন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আসতেছেন। ফাস্টার ডেভেলপমেন্ট সাইকেলস ডিউ টু রিউজ অফ টেস্টেড কম্পোনেন্টস, তো এটা অলরেডি মেক সেন্স। তো বেসিক্যালি বেনিফিট গুলো আসলে সফটওয়্যার রিউজের যে বেনিফিট গুলো আমরা পড়ছি সবগুলো এখানে পাওয়া যায়। ওকে, এখানে একটা আলাপ আছে, সেটা হচ্ছে দেখেন এখানে আমি যখন আঁকলাম যে আমার এইগুলা বানাইতে গেলে আগে হচ্ছে একটা কোর স্টুডেন্ট পোর্টাল বানাই নিতে হবে, তাই না? আহ, এখন ওই যে শুরুর দিকে বেনিফিট আলাপ করার সময় আমি আপনাদেরকে বলছিলাম, মনে আছে যে রিউজেবিলিটি অ্যাপ্লাই করার জন্য রিউজেবল ভাবে বানাইতে হয়, তাই না? তো এই রিউজেবল বানানোর জন্য কিন্তু আমাকে একটা এক্সট্রা এফোর্ট দিতে হয়। এই জিনিসটা যে আমি বিভিন্ন জায়গায় অ্যাডাপ্ট করতে পারবো, এটার জন্য এটা বানানোর সময় আমার একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে, এক্সট্রা নলেজ লাগবে, এক্সট্রা এক্সপার্টিস লাগবে, এক্সট্রা টাইম দিতে হবে। তো এটা কিন্তু খুবই ব্যয়বহুল একটা কাজ। তো আপনি যদি ধরেন একটা স্টার্ট আপ হন, আপনি যদি নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করেন, আপনি যদি গরিব হন, আপনার ধরেন আপনার কি বলে অত রেভিনিউ নাই বা আপনার অত ইনভেস্টমেন্ট নাই, তখন কিন্তু এটা করা খুবই ডিফিকাল্ট। তো এইটা করতে পারে হচ্ছে বড় বড় কংগ্লোমারেটরা, বড় বড় কর্পোরেশনরা এই ধরনের রিউজ এর কাজগুলো হচ্ছে নিতে পারে। আহ, আর যারা হচ্ছে ছোট কোম্পানি বা স্টার্ট আপ, তাদের জন্য এত বড় লেভেলে শুরু থেকে রিউজের পরিকল্পনা করা খুব ডিফিকাল্ট, কারণ ধরেন আপনি ওই লেভেলের পরিকল্পনা করে এটা বানাইলেন, কিন্তু আপনি কোর সিস্টেমটা খুব একটা ভালো হইলো না। তো ব্র্যাক ইউনিভার্সিটি আপনারটা নিল, কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এনএসইউ আর নিল না। তো তখন যখন আপনি যে এত ইনভেস্ট করে বানাইছেন, এই টাকা পয়সা কই পাবেন আসলে? রিউজেবিলিটি বানানোর জন্য যে এফোর্টটা দিছেন, এই এফোর্টের জন্য যে ইনভেস্টমেন্ট লাগবে সেটা আপনি কই পাবেন? তো অ্যাকচুয়ালি যেটা ঘটে যে শুরুতে দেখা যায় মানে স্টার্টআপ গুলো আসলে ইনফর্মাল রিইউজ দিয়ে শুরু করে। তারা এত প্ল্যান করে না যে আমি যেটা বানাইতেছি এইটা ফিউচার ইস্ট ওয়েস্ট ইউজ করবে, এনএসইউ ইউজ করবে, এত কিছু প্ল্যান করে না। তারা নর্মালি হয়তো বা একটা প্রজেক্টের কাজই করতেছিল, কিন্তু এই যে আপনাদের মতো যারা ডেভেলপার হবে, তো তারা ধরেন পড়াশোনা করে আসছে যে ওকে রিইউজেবল ভাবে বানানো হচ্ছে ভালো, তো তারা ইনফর্মালি রিইউজ করে। এমন না যে অর্গানাইজেশন তাদেরকে বলছে রিইউজ বানাইতে, কিন্তু ধরেন তাদের এরকম ইয়াসিন সাজিদ স্যার নামে একজন স্যার ছিল, আর তা করে বুঝাইছে যে হচ্ছে তোমরা যদি ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চাও, তো তোমরা কোম্পানিতে গিয়ে কোম্পানি যা বলবে সেটা তো করবাই, বাট একই সাথে নিজের কোডের কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করবে, এটাকে রিউজেবল বানানোর চেষ্টা করবে, তাহলে লং টার্মে তোমরা হচ্ছে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তো হয়তো বা পার্সোনাল উদ্যোগে নিজেদের কোড এরকম হচ্ছে ইনফর্মাল রিইউজ অনেক ডেভেলপার করে, কিন্তু অর্গানাইজেশন আর কি রিউজেবিলিটি ফোর্স করে না, রাইট? তো এরকম করতে করতে ওভার টাইম দেখা যায় যে আপনার কোম্পানি স্টার্ট আপ থেকে অনেক বড় হয়ে গেছে, এবং একটা না এখন অনেক অনেক প্রোডাক্ট হচ্ছে আপনার কোম্পানি ম্যানেজ করতেছে, এবং দেখা যায় যে হচ্ছে এই যে মোটামুটি সিমিলার প্রোডাক্ট গুলো। তো তখন হচ্ছে অর্গানাইজেশন গিয়ে ডিসাইড করে যে এখন আসলে আমাদের একটা জেনেরিক রিউজেবল প্রোডাক্ট লাইন বানানো দরকার, আর্কিটেকচার বানানো দরকার, যাতে হচ্ছে আমরা মাল্টিপল প্রোডাক্ট মাল্টিপল ডিফারেন্ট কাস্টমার সেগমেন্টের জন্য হচ্ছে বানাইতে পারি, এবং একই সাথে রিউজেবিলিটি মাথায় রেখে বানাইতে পারি। তো আহ, শুরুতে স্টার্টআপ গুলোর জন্য এটা অ্যাপ্লাই করা আসলে খুবই ডিফিকাল্ট। তো একটা টাইম পরে যখন রেভিনিউ আনা হয়, ইনভেস্টমেন্ট আনা থাকে, তখন হয়তো বা and অনেক অনেক কাজ পাই সিমিলার ধরনের, তখন অর্গানাইজেশন গুলা এরকম জেনেরিক রিউজেবল প্রোডাক্ট লাইন বিল্ড করার দিকে যায় আর কি। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখেন এই যে সেলসিয়াস টেক শিপ সিস্টেম 2000, এখানে একটা ফ্যামিলি অফ 55 শিপ সিস্টেম। তো আহ, এখানে আসলে আপনার 55টা শিপের একটা ফ্যামিলি, যে সবগুলো আলাদা আলাদা মডেল কিন্তু মোস্টলি সিমিলার। তো এখানে দেখেন যে 1 থেকে 1.5 মিলিয়ন লাইন্স অফ কোডের ইন্টিগ্রেশন টেস্ট করতে মাত্র 1 থেকে 2 জন পিপল লাগতেছে। ওয়াই? বিকজ এই যে আপনার সফটওয়্যার প্রোডাক্ট লাইন হওয়ার কারণে।
এন্ড এখানে আরো আরো অনেক অনেক সুবিধা আছে, যে নিচে লেখা আছে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ হাই, হার্ডওয়্যার টু সফটওয়্যার কস্ট রেশিও চেঞ্জ ফ্রম 35-65 টু 80-20। এই ধরনের আরো আরো অনেক সুবিধা আছে, এইগুলো সব রিউজেবিলিটি বেনিফিট আর কি। ওকে, সব থেকে ভালো উদাহরণ হচ্ছে নোকিয়া মোবাইল ফোন। আমি জানি না আপনাদের জেনারেশন কতটুকু দেখছেন, বাট ছোটবেলায় মানে like there was so many models of Nokia mobile phone, like 1100, 1110, 1120, and খুবই খুবই মাইনর চেঞ্জেস। 1100 and 1110 এর মধ্যে কি ডিফারেন্স টু দিস ডেট আই ডোন্ট নো। ঠিক আছে, আপনি খুব ভালো করে না দেখলে বোঝা খুব ডিফিকাল্ট ছিল। মানে অধিকাংশ ফোনই সিমিলার দেখতে, সিমিলার টাইপের। এন্ড ওই যে যদি মিমের মতো করে বলতে হয় যে প্রত্যেকটাই ছুঁড়ে মারলে মানুষ মরে যাবে বা মাটিতে ফালাইলে ফ্লোর ভাঙা যাবে, বাট হচ্ছে সবগুলার আবার ঠিকই কিছু না কিছু ইউনিক পার্ট ছিল। এন্ড ওরা দেখেন প্রতি বছর 25 থেকে 30টার নতুন প্রোডাক্ট আনতো। তার মানে কি প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে নতুন করে ওরা বানাইতো না, সেম প্রোডাক্টই একটু একটু চেঞ্জ করে হচ্ছে নতুন মডেল বানাইতো। এরকম হাজারো এক্সাম্পল পাবেন, মোবাইল ফোন, দেন হচ্ছে শিপ সিস্টেম, এভিয়নিক সিস্টেম, যেমন এরোপ্লেনের কথা বললাম। এরোপ্লেনের গুলো আমার খুব ফেভারিট, যেমন আপনারা যারা দেখতে চান ধরেন এই যে এয়ারবাস A320 একটা ফ্যামিলি আছে তাই না, A320। দেন বোয়িং এর গুলা যদি বলেন, যে বোয়িং এর হচ্ছে আপনার 737 একটা ফ্যামিলি আছে, ঠিক আছে, 737 ফ্যামিলি। দেখেন 737 ফ্যামিলিতে হচ্ছে আহ, এই যে এই প্লেন গুলো আছে, 737 100, 200, 300, 400, 737 MAX 10, এইগুলা আছে। দেন আবার 747 আছে, 747 এগুলা হচ্ছে আমরা যে সফটওয়্যার প্রোডাক্ট লাইন করতেছি, ওইখানে আবার মাল্টিপল ফ্যামিলি, একই অর্গানাইজেশনের ভিতরে মাল্টিপল ফ্যামিলি অফ সফটওয়্যার থাকতে পারে। তো 737 ধরেন বানাইছে এক আমলে, তখন ওর সিমিলার অনেকগুলা বানাইছে। আবার 747 বানাইছে অন্য আমলে, তখন আবার ওর সিমিলার অনেকগুলা বানাইছে। দেন বোয়িং এর খুবই আপডেটেড ফ্যামিলিটা হচ্ছে 787 ফ্যামিলি, যেটা হচ্ছে আপনার 787 এ যে ড্রিম লাইনার বলা হয়, ড্রিম লাইনার ফ্যামিলি। তো এখানে 787-8 আছে, 9 আছে, 10 আছে, তিনটা টাইপ আছে মোটামুটি। তো এই তিনটা মিলে আবার একটা ফ্যামিলি, সেরকম অনেক অনেক টাইপের ফ্যামিলি আছে। 777 এর ফ্যামিলি আছে, রাইট। সেরকম অনেকগুলো ফ্যামিলি অফ সফটওয়্যার আছে প্লেনস এর কেসে। প্লেনের বাইরে হচ্ছে আমি যে মালয়েশিয়া গেছিলাম, ওইখানে দুইটা ফ্লাইট হচ্ছে, একটা ছিল 737 এর, আরেকটা ছিল মনে হয় 737 MAX এর। বাংলাদেশ বিমানের ফ্লাইটটা ছিল হচ্ছে 737। আহ এখানে আরো হচ্ছে আপনার দেখেন ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম আছে, বিলিং সিস্টেম, রিটেল সিস্টেম, প্রিন্টারের কেসে এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট। কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্টস আছে, এটসেট্রা। তো বেসিক্যালি চারপাশে তাকালে আপনারা যে যে প্রোডাক্ট ইউজ করেন সবকিছুতে দেখবেন যে প্রোডাক্ট লাইনের কনসেপ্টটা খুবই ফেমাস আর কি, বিকজ রিইউজ করলে টাকা পয়সা অনেক বাঁচে কোম্পানির কাছে। ওকে, তো সফটওয়্যার প্রোডাক্ট লাইন গেল, এরপরে হচ্ছে কম্পোনেন্ট বেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এইটা লাইক ধোঁয়াশা ধোঁয়াশা ভাবে অলরেডি আমরা মানে বেসিক্স বুঝে গেছি আই থিঙ্ক কম্পোনেন্ট বেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর। তো কম্পোনেন্ট বেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বোঝার কেসে আমরা একটু ফার্স্টে দেখি যে কম্পোনেন্ট জিনিসটা কি। তো কম্পোনেন্ট বেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিভাবে আসছে এটা আগে একটু দেখেন, যে আমি এটা অলরেডি আলাপ করছিলাম শুরুর দিকে, যে অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের ফেইলিয়ারের কারণে হচ্ছে কম্পোনেন্ট আসছে। অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের ফেইলিয়ার কেন হয়েছিল কে বলতে পারবেন? আমরা পড়ছিলাম আগের ক্লাসে, কেউ বলতে পারবেন? বা অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের হচ্ছে মানে উইকনেসেস গুলা কি কি? কারো মনে নাই নাকি সবাই ঘুমাই গেছেন? ওকে, কেউ একজন আনমিউট করে বুঝাইছে যে সে ঘুমায় নাই, বাট সে আনসারও বলে। ওই ক্লাসে মনে হয় ছিলাম না স্যার, জিনিসটা এই জন্য জানি না। আচ্ছা আচ্ছা, ওকে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যেটা হয় যে ক্লাস জিনিসটা আসলে অনেক ছোট, তো ওই লেভেলে রিউজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা আমি আলাপ করছিলাম যে ক্লাসের স্কোপটা আসলে এত ছোট থাকে যে এটাকে মানে অন্য কন্টেক্সটে জি স্যার, যে কম্পোনেন্ট গুলো আলাদা করে ওগুলা আমরা রিউজ করতে পারি, হ্যাঁ মানে একসাথে ক্লাসগুলো একত্রিত করে একটা কম্পোনেন্টের মতো বানিয়ে ওইটা আমরা একবারে রিউজ করতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ক্লাস হচ্ছে অনেক ছোট লেভেলে হয়,
কম্পোনেন্ট আরেকটু লার্জার লেভেলে হয়, মানে আরেকটু অ্যাবস্ট্রাক্ট লেভেলে। যে এখানে একটা কথা দেখেন যে আর মোর অ্যাবস্ট্রাক্ট। তো এইটা আমি একদিন ডিটেলস আলাপ করছিলাম না, যে ধরেন অ্যাবস্ট্রাক্ট লেভেলে কাজ করলে রিউজ করাটা ইজিয়ার। এটাও কিন্তু রিউজের শুরুর দিকে আমি আলাপ করছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে আপনি যে কোনো কিছুকে যত স্পেসিফাই করবেন, মানে যত এক্সাক্ট বানাবেন, তত এটা কিন্তু রিউজ করা মোর ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু যত আপনি অ্যাবস্ট্রাক্ট রাখবেন, যত টপ লেভেল থেকে রাখবেন, যত ভাষা ভাষা রাখবেন, তত হচ্ছে জিনিসটা রিউজ করা ইজিয়ার হবে। তো কম্পোনেন্ট আসলে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এবং এটার অ্যাবস্ট্রাকশন লেভেলটা অবজেক্টের থেকে উপরে। তো এই কারণে কম্পোনেন্ট গুলো হচ্ছে আপনার বেটার রিউজেবিলিটি প্রোভাইড করে। এখন কম্পোনেন্ট হইতে গেলে কি কি লাগবে? কম্পোনেন্ট অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটেবল এন্টিটি হইতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আহ, এটা এগেইন আপনারা পার্টিকুলার টেকনোলজি নিয়ে কাজ না করতে গেলে একটু মানে ফিল করাটা ডিফিকাল্ট। যেমন আমি যখন প্রথম এটা পড়ছিলাম, আমি বুঝতাম না যে একই সিস্টেমের ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট কিভাবে হচ্ছে নিজে নিজে কাজ করতে পারে। বাট আমি ধরেন জিনিসটা যদি দেখাই, তো আমি ধরেন এগুলাকে এক একটা কম্পোনেন্ট ভাবতেছি। ঠিক আছে? প্রত্যেকটা একটা 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 কম্পোনেন্ট, রাইট? তো এই 5টা কম্পোনেন্ট মানে নানাভাবে ধরেন একে অন্যের সাথে কানেক্টেড, রাইট? এন্ড সবগুলা মিলে, এই 5টা মিলে ধরেন আমার একটা সিস্টেম। ঠিক আছে? তো এইগুলোর ভিতরে ধরেন সাম কাইন্ড অফ কমিউনিকেশন আছে। জাস্ট র্যান্ডমলি আমি যদি কয়েকটা দেখাই, রাইট? ও হয়তো বা ওকে কল দেয়, ও হয়তো বা ওকে কল দেয়, সামথিং লাইক দ্যাট। ওকে, তো এই টাইপের কোন একটা রিলেশনশিপ আছে। তো সব এই 5টা কম্পোনেন্ট মিলে হচ্ছে আমার পুরো সিস্টেমটা, আমার পুরো সফটওয়্যারটা বা আমার পুরো ওয়েবসাইটটা। কিন্তু এখানে কি বলতেছে? যে বলতেছে যে ঠিক আছে, 5টা মিলে একটা সফটওয়্যার, একটা সিস্টেম, কিন্তু এটা যখন আমরা কম্পোনেন্ট বেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে যাব, তখন বিষয়টা অনেকটা এইরকম যে ধরেন এইটা হচ্ছে ওকে কল দেয়, তাই না? তো এ যদি কোনো কারণে ফেইলও করে, ফেইল্ড, রাইট, তখনও ও কাজ করা বন্ধ করবে না, ও কাজ করতে থাকবে। ঠিক আছে? ও স্টিল ওয়ার্কিং দেখাবে। তার মানে আহ, ও রান করবে কি করবে না, এটা আসলে ওর উপরে ডিপেন্ডেন্ট না। বুঝা গেছে? তো ও ওকে কল দিতেছিল, কেন কল দিতেছিল? হয়তোবা ও ওকে কোনো একটা কাজ করে দেয়, রাইট? তো ধরেন এইটা হচ্ছে আমার কি বলে, পেমেন্ট সিস্টেম। মানে ওই যে কার্টের কিছু একটা, যে আমার কার্টে কি কি আছে আমি এখন পে করব, আর এটা হচ্ছে আমার পেমেন্ট সিস্টেম, তাই না? তো পেমেন্ট সিস্টেমটা যদি ফেল করে, ও হচ্ছে এই কার্টের এখানে দেখাবে যে ওকে তুমি এখন অনলাইন পেমেন্ট করতে পারবা না। কিন্তু তার মানে এই না যে এই কার্টের এটা হচ্ছে কাজ করা বন্ধ করে দিবে, 404 নোট নট ফাউন্ড, বা হচ্ছে কিছু নাই, বা ব্লাঙ্ক হয়ে গেছে, বা হচ্ছে আটকে গেছে, এরকম দেখাবে না। ও কিন্তু চলতে থাকবে। এই পার্টটা যে ফাংশনালিটিটা প্রোভাইড করতো, সেই ফাংশনালিটিটা হয়তো বা ও দিতে পারবে না, কিন্তু ও কিন্তু থেমে যাবে না, ও চলতে থাকবে, এক্সিকিউট হইতে থাকবে আমার কোড। ঠিক আছে? তো প্রতিটা কম্পোনেন্ট আসলে স্ট্যান্ড অ্যালোন প্রজেক্টের মতো কাজ করতে থাকবে। এইটা একটা প্রজেক্ট, এইটা একটা প্রজেক্ট, এইটা একটা প্রজেক্ট, এইটা একটা প্রজেক্ট। সবগুলা ইন্ডিপেন্ডেন্ট হবে এবং নিজে নিজে রান করতে পারবে, এবং এক একটা এক এক সার্ভারে বা এক একটা আলাদা আলাদা কম্পিউটারে রান হবে। কারণ একই কম্পিউটারে যদি রান করেন, তাহলে এই যে একটা নষ্ট হইলে বা একটা কম্পিউটার ফেল করলেই তো বাকিগুলো কাজ করা বন্ধ করে দিতে পারে, তাই না? তো সবগুলা ডিস্ট্রিবিউটেড থাকবে এবং সবগুলা ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এখানে এই কথাটা একটু বুঝেন, যে ইন্ডিপেন্ডেন্ট মানে কিন্তু এই না যে আমি কোনো কাজের জন্য ধরেন ওর কাছে থেকে কোনো একটা ফিচার পাই বা ফাংশনালিটি পাই, ও যদি নষ্ট হয়ে যায়, ওই ফাংশনালিটি তো আর আমি নিজে নিজে দিতে পারবো না। তো ওই ফাংশনালিটি না পাই, কিন্তু আমি বন্ধ হয়ে যাব না। তো ইন্ডিপেন্ডেন্ট ইন টার্মস অফ হোয়াট, আমি বন্ধ হয়ে যাব না, রাইট? তো ধরেন আমার আমার বন্ধু হচ্ছে আমার বিট্রে কইরা চলে গেছে। তো বন্ধু আমার যে হেল্পটা করতে, হেল্পটা আমি পাবো না, কিন্তু বন্ধুর দুঃখে আর কি মরে যাব না। আমি স্টিল বেঁচে থাকবো এবং রান করতে থাকবো, জাস্ট ওই মানে হেল্পটা পাবো না। তো রিডিউসড ক্যাপাসিটিতে হচ্ছে রান করতে থাকবো। তো এই কনসেপ্টটা কম্পোনেন্টের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা চিন্তা করেন, আপনারা যখন কোড লেখেন, কোডে কোথাও যদি এরর হয়, কোড কি চলতে থাকে? কোড কিন্তু বাড়ি খেয়ে বন্ধ হয়ে যায়, রাইট? আমরা মনোলিথিক ভাবে বা একই জায়গায় সব কোড যখন একসাথে লিখি, তখন আসলে আমরা কম্পোনেন্ট বেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করি না। তখন দেখা যায় যে আমাদের কোডের একটা পার্ট যদি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে এরর খায়,
পুরো কোডটা ধরে হচ্ছে বসে যায় আর রান হয় না। তো এখানে কনসেপ্টটা এইটাই যে প্রতিটা কম্পোনেন্ট হচ্ছে আলাদা আলাদা ভাবে এক্সিকিউটেবল হইতে হবে, ঠিক আছে? আহ, এমন হইতে পারে যে আপনার এইটা আপনি আলাদা ভাবে রান করতেছেন, এইটা আলাদা ভাবে রান করতেছেন, এটা আলাদা, সবগুলো হচ্ছে আলাদা আলাদা পিসিতে আলাদা আলাদা ভাবে রান হবে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটা দেখেন, দ্য কম্পোনেন্ট ইন্টারফেস ইজ পাবলিশড অ্যান্ড অল ইন্টারেকশনস আর থ্রু দ্য পাবলিশড ইন্টারফেসেস। ওকে, তো ইন্টারফেস কথাটা আমরা একটু বুঝি। ইন্টারফেস মানে হচ্ছে যেখানে ইন্টারাকশন হয় দুইটা জিনিসের ভিতরে। ওকে, তো দুইটা জিনিসের ভিতরে যখন ইন্টারাকশন হয় সেটাকে বলে হচ্ছে ইন্টারফেস, রাইট? মিশিয়ন না এখানে ইউএমএল এ আছে কিনা, হ্যাঁ এটাকে বলা যায়। আমরা একটু উপরে যাই। ওকে, তো ধরেন হচ্ছে এইটা আমার কার্ড। ওকে, এটা হচ্ছে ধরেন আমার পেমেন্ট, রাইট? এখন কার্ড একটা কম্পোনেন্ট, পেমেন্ট একটা কম্পোনেন্ট। ওকে, আর এই ধরনের উদাহরণগুলো যখন আমি দিব তখন হচ্ছে এইটা কম্পোনেন্টটা আসলে কি সেটাতে বেশি ফোকাস করবেন না, মেকানিজমটাতে ফোকাস করবেন, ঠিক আছে? তো রিয়েল লাইফে যে কম্পোনেন্ট, এটা আসলে কম্পোনেন্ট হবে, এটা কম্পোনেন্ট হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমি জাস্ট এক্সাম্পলের সাথে নাম দিতেছি, জাস্ট টু পুট থিংস ইনটু পার্সপেক্টিভ আর কি। তো এই পেমেন্টের কম্পোনেন্টটা ভিতরে কোড আছে না, এটার নিচে, কারণ পেমেন্টের ভিতরে এখানে কোড করতেছি আমি, ঠিক আছে? এগুলো ধরেন কোড, রাইট? পেমেন্টের ভিতরে অনেক অনেক কোড লেখা আছে। তো এর ভিতরে কি কোড আছে এটা দুনিয়ার আর কেউ জানবে না, ঠিক আছে? এটা টোটালি প্রাইভেট থাকবে ভিতরের কোড, এন্ড এই কোড ডিরেক্টলি কেউ অ্যাক্সেস করতে পারবে না, ইউজও করতে পারবে না, ঠিক আছে? পেমেন্ট শুধু এই যে এখানে দেখেন দুইটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে না, এই রেক্ট্যাঙ্গেল গুলাকে ধরেন আমরা বলি হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে? তো উপরে একটা ইন্টারফেস, নিচে একটা ইন্টারফেস। তো পেমেন্ট হচ্ছে এই ইন্টারফেস গুলাকে শুধু পাবলিক করে রাখবে। ওকে, তো ধরেন এখানে আমি কোথায়, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে ইয়াসিন স্যার। ওকে, ইয়াসিন স্যার। ইয়াসিন স্যার এখন নাচতে নাচতে আসছে যে পেমেন্ট কম্পোনেন্টটার সাথে সে হচ্ছে ইন্টারাকশন করতে চাই। তো বেসিক্যালি ইয়াসিন স্যার টাকা দিবে, পেমেন্ট কম্পোনেন্টটা বলবে যে হ্যাঁ ব্রো তোমার টাকা পাইছি, তুমি খুব জোস আমাকে টাকা দিছো, থ্যাংক ইউ, ঠিক আছে? তো এইটা কি, পেমেন্ট কম্পোনেন্টটার সাথে ইয়াসিন স্যারের ইন্টারাকশন। ওকে, তো এই ইন্টারাকশনটা ইয়াসিন স্যার মানে চাইলেই এই কোডের ভিতরে ডিরেক্টলি ঢুকে করতে পারবে না, সে শুধু ইন্টারফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করে করতে পারবে। তো ইয়াসিন স্যার আর পেমেন্ট কম্পোনেন্টের ইন্টারাকশন যেখানে হয় ওই জায়গাটাকে বলা হচ্ছে ইন্টারফেস। ওকে, তো ইয়াসিন স্যার এখানে কোথায় গেল এরো, তো এইখান থেকে এইখানে টাকা পাঠাবে। ওকে, তো টাকা চলে গেল, ধরেন টাকা কোটি টাকা, যেহেতু আমরা স্বপ্নের দুনিয়ায় আছি, ধরে নিই আমি অনেক বড় লোক। এরপরে হচ্ছে পেমেন্টের কম্পোনেন্টটা আমাকে কি বলবে, আমাকে বলবে যে টাকা পাইছি, ঠিক আছে? এখন এই কোটি টাকা সে নিয়ে ভিতরে কোডের ভিতরে কি করছে, কোটি টাকার 50 লাখ কোথায় পাঠাইছে, বাকি 50 লাখ কোথায় পাঠাইছে, কি করছে, কিচ্ছু আমার জানার দরকার নাই। সে খালি আমাকে বলবে যে হচ্ছে ঘটনা কি, আউটপুটটা কি। তো ইন্টারফেস কি করে, ইন্টারফেস হচ্ছে কোডের যে ডিটেলস এগুলাকে হাইড করে, হাইড করে ইনপুট কি হবে আর আউটপুট কি হবে শুধু এইটুকুতে সব প্রকার সকল প্রকারের কমিউনিকেশন এন্ড ইন্টারাকশনকে নিয়ে আসে। তো ভিতরে আপনার 1 কোটি লাইনের কোড থাকুক বা না থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার। ইন্টারফেসে খালি লেখা থাকবে যে এই ইনপুট দিলে বাবা তুমি এই আউটপুট পাবা। ওকে, তো কোটি টাকা ইনপুট দিলে টাকা পাইছে আউটপুট পাবা, এই জিনিসটা ইন্টারফেসে লেখা থাকে, ঠিক আছে? তো তখন ইয়াসিন স্যারের আসলে বোঝার কোনো উপায় নাই যে ভিতরে কি কি আছে না আছে। এন্ড কম্পোনেন্টের কেসে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যাতে ভিতরের এই জিনিস হচ্ছে না জানি। ওকে, কম্পোনেন্ট সবসময় এক কম্পোনেন্ট আরেক কম্পোনেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে কিসের মাধ্যমে, ইন্টারফেসের মাধ্যমে। তো এখানে আসলে ইয়াসিন স্যার থাকে না, এই কার্ড কম্পোনেন্ট থেকে হয়তোবা এই জায়গাটাতে একটা পাঠানো হয় এখান থেকে, রাইট? আবার হচ্ছে ধরেন আরেকটা এখান থেকে আউটপুট নিয়ে আমার হচ্ছে পাঠাই দেওয়া হয় ধরেন এই জায়গাটাতে, রাইট? সামথিং লাইক দিস। ওকে,
তো কার্ড কম্পোনেন্ট এর ভিতরে কি কি কোড আছে কিচ্ছু জানার দরকার নাই, সে খালি কি জানবে ইন্টারফেসে কি ইনপুট দিলে কি আউটপুট পাওয়া যায়, সে ওইটা দিয়ে ইনপুট পাঠাবে এবং সেই অনুযায়ী আউটপুট নিয়ে ওইটা হচ্ছে কি করা শুরু করবে। কেউ কি বলতে পারবেন যে এই মেকানিজমের সুবিধা কি? মানে এই যে ভিতরে কোডের অন্যান্য পার্ট গুলাতে অ্যাক্সেস না দেওয়ার সুবিধাটা কি? এবং এই সেম কারণে কিন্তু ওপি তে যখন আমরা কোড করি প্রাইভেট লিখি না অনেক কিছু, তো এই যে ভিতরের কোডকে আসলে আমরা প্রাইভেট করে রাখি, যেইগুলাকে আমরা পাবলিক করে রাখি সেটাই হচ্ছে আমাদের ইন্টারফেস। কেউ বলতে পারবেন যে অধিকাংশ জিনিসকে কেন আমরা প্রাইভেট করি? কন্ট্রোল যাতে আমার কাছে থাকতে পারে। আচ্ছা, হ্যাঁ, দূর দিয়ে কিছুটা ঠিক হইছে, বাট আই গেস আর একটু ইলাবোরেট করা প্রয়োজন। হ্যাঁ, কেউ বলতে যাচ্ছিলেন আখলাক? স্যার স্যার, এটা এই কারণে করা হয় যে আমরা এই যে আমাদের যে সিস্টেম বিল্ড করতেছি এটা যাতে ইজিলি কেউ হলো ইদার কপি করতে না পারে, সেকেন্ড অফ অল হলো আমরা যদি এটাকে কেউ যদি অ্যাটাক করতে চায় বা অ্যাবিউজ করতে চায়, সবগুলো ইনফরমেশন না থাকার কারণে ওদের একটু টাফ হবে এই জিনিসটাকে নিয়ে কাজ করা বা এক্সপ্লয়েট করা। আচ্ছা, আপনি একটা সিকিউরিটি সেন্সে একটা অ্যান্সার দিয়েছেন, ওইটাও পার্শিয়ালি ট্রু, বাট আমরা এখানে আসলে সিকিউরিটির সেন্সটা হচ্ছে মানে মেইন রিজন না। মেইন রিজনটা হইতেছে যে আমরা যখন মানে প্রাইভেট কি বলে পাবলিক করে রাখি ভিতরের কোড, তখন আসলে এই যে ধরেন পেমেন্ট মডিউলটা একজন ডেভেলপার বানাইতেছে, ঠিক আছে, ধরেন আমি বানাইতেছি, ওকে, আর কার্ড মডিউলটা ধরেন আপনি বানাইতেছেন। দেখলে তো স্যার ওই যে ইয়ার জন্য যে সবকিছু আসলে বোঝার দরকার নাই, আমি যাতে মানে ব্যাক এন্ড যা হইতেছে সবকিছু আমি যাতে না বুঝে ডিরেক্ট জাস্ট একটা এপিআই থ্রুতে কল করে ফ্রন্ট এন্ড ওটাকে ইউজ করতে পারি এরকম। হ্যাঁ, এটা সুবিধাগুলো আর কি আমি বলতেছি। তো ধরেন ইয়াসিন হচ্ছে পেমেন্ট বানাইছে আর সাজিদ হচ্ছে কার্ড বানাইছে, ঠিক আছে। এখন এইখানে ধরেন আমি কোনো একটা জায়গায় কোনো একটা মেথড লিখছি, ঠিক আছে, মেথড ধরেন ফাঙ্ক ওয়ান, ওকে, তো মেথডটা একটা পার্টিকুলার ওয়েতে লিখছি, রাইট, কিছু একটা লিখছি, ওকে। এখন এইটাকে যদি আমি পাবলিক করে রাখি তাইলে কি সাজিদ এই কার্টের ভিতর থেকে ওই পাবলিক মেথড অ্যাক্সেস করতে পারবে পারবে কিনা, ফাঙ্ক ওয়ান, রাইট? তখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই ফাঙ্ক ওয়ানের তো একটা আপনার আর্গুমেন্ট লিস্ট আছে, রাইট, আর্গুমেন্ট লিস্ট আছে ধরেন ইন্টিজার এ, ইন্টিজার বি বা সামথিং, ওকে। তো এইখানে কিন্তু সাজিদেরও ওইভাবে লিখতে হবে যে দুইটা আর্গুমেন্ট লাগবে, তো আমার এখানে এ আর বি পাঠাইতে হবে, রাইট। এখন এমন হইলো যে 6 মাস পরে ইয়াসিন ডিসাইড করলো যে এই যে ফাংশনটা আমি লিখছিলাম এটা হচ্ছে আগে তো ইন্টেজার আর ইন্টেজার বি দিয়ে ধরেন এটা অ্যাড এর কিছু একটা ছিল যে আমার অ্যাড করা লাগে, অ্যাড। তো সে এখন ডিসাইড করলো যে আমার আগে তো এই ফাংশনটা শুধু দুইটা ইন্টেজার যোগ করতে পারতো, এখন হচ্ছে দুইটা ইন্টেজার না, আমি হচ্ছে চাই নিচের গুলা কাইটা দিয়ে ডিস্টার্ব করতেছে, ওকে। তো দুইটা ইন্টেজার না, আমি এখন হচ্ছে চাই কি যে সে হচ্ছে একটা ইন্টেজারের অ্যারে নিয়ে কাজ করতে পারে, ওকে। তো এই অ্যাড এর ফাংশনালিটিতে অ্যারে পাঠাইলে ও হচ্ছে ই করে দিবে। এখন কি এই কার্ড আর কাজ করবে বলেন? এই কার্ড কিন্তু কাজ করবে না। তো সমস্যাটা কি হয়েছে দেখেন, পেমেন্টের ভিতরে পেমেন্টের কোনো একটা কাজ করার জন্য আপনার একটা অ্যাড ফাংশনালিটি প্রয়োজন ছিল। তো এইটাকে যদি আপনি পাবলিক করে রাখেন তার মানে হচ্ছে অন্য যে কেউ চাইলে ওই ক্লাসটাকে আসলে কল দিয়ে ইউজ করতে পারে। কিন্তু যখনই হচ্ছে আপনি এই সুযোগটা দিয়ে রাখবেন তখনই কি অন্য যে কেউ এটা ইউজ করতে পারে, এবং ইউজ করলে সমস্যাটা কি ওই ফাংশনটাকে আপনি আর জীবনেও চেঞ্জ করতে পারবেন না। তো শুধু শুধু এই মানে এই কমিউনিকেশনে আমি কেন যাব? কারণ আমি তো আসলে চাই না যে কার্ড থেকে অ্যাড ফাংশনটা কল হোক, আমি চাই যে ও আমাকে টাকা পাঠাবে আর আমি ওকে বলবো যে টাকা পাইছি। আর যদি টাকা না প্রসেস করে ফেলতে পারি তাহলে হচ্ছে আমি ওকে বলবো যে টাকা পাইনি, ঠিক আছে। তো যতটুকু আমার হচ্ছে কমিউনিকেশন ম্যান্ডাটরি, শুধু একেবারে সিম্পলেস্ট এবং শর্টেস্ট ওয়ে মানে পার্টটাতে হচ্ছে আমরা কমায় আনবো, বাকি সবকিছু আমরা প্রাইভেট করে রাখবো এবং হাইড করে রাখবো, যাতে ভুল করেও কেউ হচ্ছে এই জিনিসগুলা কখনো কল টল না দিয়ে রাখে। আর আপনি যদি ওকে কল দেওয়ার সুযোগ করে দেন অনেক সময় ডেভেলপাররা কল দিবে, ঠিক আছে, কারণ হচ্ছে তার কাছে মনে হবে যে ওইটা ইজিয়ার বা সামথিং। তো এই জিনিসগুলো এই কারণে যে আমরা হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে কমিউনিকেট করি, যাতে হচ্ছে এই কার্ড এবং এই পেমেন্টের ভিতরে ডিপেন্ডেন্সি যতটা পারা যায় কম থাকে।
তো এখন যদি আপনার কোথাও কোনো বাড়ি খাই, আপনি কিন্তু জানবেন যে এই যে কমিউনিকেশন হয়েছে শুধুমাত্র এই ইন্টারফেসের মাধ্যমে, তাই না? কিন্তু যদি আপনি সবগুলো পাবলিক করে দিয়ে রাখতেন, তখন আপনি বুঝতেন কিভাবে যে বাড়ি যে খাইছে, এখন আমি খুঁজে বের করবো কিভাবে যে কোনটাতে হচ্ছে প্রবলেম হয়েছে। এবং তখন হচ্ছে এই যে কোডকে চেঞ্জ করা খুব কঠিন হয়ে যায়। আপনি একবার দুইটা ভেরিয়েবল দিয়ে করছেন, তো আপনার ওইভাবে রাখা লাগবে, কারণ অন্যরা তো ওই অনুযায়ী কোড করে ফেলছে, তো এটা চেঞ্জ করার উপায় নেই। কিন্তু ইন্টারফেসটাকে মানে সিম্পলিফাই করে যদি হচ্ছে আপনি কোড করেন, তখন সুবিধা যেটা যে ইন্টারফেস বাদে বাকি সবকিছু আপনি যদি একেবারে চেঞ্জ করে ফেলেন, তারপরেও অন্যান্য কম্পোনেন্টের কিছুই যায় আসে না, অ্যাজ লং অ্যাজ সেম ইনপুট দিলে সেম আউটপুট আপনি দেন। তো ইনপুট আউটপুটটা যদি ঠিক থাকে, ইন্টারফেসটা যদি ঠিক থাকে, ভিতরের অন্য ফাংশনালিটি গুলোতে আপনি কি লিখলেন কি চেঞ্জ করলেন কারোর কিছুই যায় আসে না। তো এই জন্য ইন্টারফেসের এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, যে সকল প্রকার কমিউনিকেশন অবশ্যই ওয়েল ডিফাইন্ড ইন্টারফেসের মাধ্যমে হইতে হবে, এবং ইন্টারফেস গুলো খুবই ওয়েল ডিফাইন্ড হইতে হবে, এবং এগুলা নর্মালি ইন্টারফেসে এই যে কি ইনপুট দিবেন আর কি আউটপুট নিবেন, এটাই তো এই যে ধরেন ফাংশন লেভেল আমরা যেটাকে আর্গুমেন্ট বা রিটার্ন ভ্যালু বলি, তো ইন্টারফেসের কেসে এইগুলো হচ্ছে জেনেরিক হইতে হয়। ঠিক আছে, জেনেরিক। জেনেরিক মানে কি? জেনেরিক মানে যদি আমি সিম্পলি বলি যে ধরেন ইলেকট্রিক কার, আর আরেকটা ধরেন হচ্ছে ইলেকট্রিক কারের প্যারেন্ট শুধু কার, তাই না? কোনটা এর মধ্যে জেনেরিক বলেন তো, কে বলতে পারবেন? কার জেনেরিক নাকি ইলেকট্রিক কার জেনেরিক? উল্টা দিছি, কোনটা জেনেরিক এই দুইটার মধ্যে? এনিওয়ান? এটা কিন্তু পারা উচিত, এটা আই থিঙ্ক আমি ক্লাসে আলাপ করছিলাম, রিউজের প্রথম ক্লাসে। স্যার কার হচ্ছে জেনারিক। এক্স্যাক্টলি। জেনেরিক মানে কি, যে কার হচ্ছে মোর জেনারেলাইজড, তাই না? তো আমরা ইন্টারফেসে যেই ইভেন ডেটা টাইপ গুলো ইউজ করবো, ওইখানেও হচ্ছে আমরা মোর জেনেরিক এন্ড জেনারেলাইজড ডেটা টাইপ ইউজ করব। তো ধরেন পেমেন্টে হচ্ছে আপনি যদি ইনপুটে টাইপ দিয়ে রাখেন কার, তাইলে কিন্তু এখান থেকে ইলেকট্রিক কার পাঠাইলেও কাজ করবে, এখান থেকে হচ্ছে আপনার হাইব্রিড কার পাঠাইলেও কাজ করবে, আপনার হচ্ছে অন্য যে কোনো টাইপের কার পাঠাইলেও কাজ করবে, বিকজ অফ পলিমরফিজম, আমরা ওপিতে যেটা পড়ছিলাম, রাইট? তো এই কারণে ইন্টারফেসটা খুব ক্রুশিয়াল, যে আমরা ইন্টারফেস গুলাকে কতটা জেনেরিক ভাবে বানাইতে পারতেছি, এবং হচ্ছে ইন্টারফেসটাকে কতটা ওয়েল ডিফাইন্ড এন্ড সিম্পল ভাবে বানাইতে পারতেছি। ওকে, গেল। তাহলে কম্পোনেন্টের দুইটা ক্যারেক্টারিস্টিক আমরা পড়লাম, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটেবল এন্টিটি হইতে হবে, এবং ইন্টারফেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে হচ্ছে সকল প্রকার ইন্টারাকশন ইন্টারফেসের ভিতর দিয়ে হইতে হবে, পাবলিশড ইন্টারফেস। তো এই জন্য কম্পোনেন্টের ছবি আমরা অনেকটা এইভাবে আঁকতে পারি, যে প্রতিটা কম্পোনেন্টেরই কিছু রিকোয়ার্স ইন্টারফেস থাকে, কিছু প্রোভাইডস ইন্টারফেস থাকে। রিকোয়ার্স ইন্টারফেস মানে কি, যেটা দিয়ে হচ্ছে সে ইনপুট নেয়, আর প্রোভাইডস ইন্টারফেস দিয়ে সে হচ্ছে আউটপুট দেয়। ঠিক আছে, সো provides interface এ কি define করে, defines the services that are provided by the component to other components, আর requires interface হচ্ছে defines the services that specifies what services must be made available for the component to execute as specified. ওকে, তো requires interface থেকে সে হচ্ছে অন্য কম্পোনেন্টের সার্ভিস নেয়, আর provides interface দিয়ে সে হচ্ছে অন্য কম্পোনেন্টকে সার্ভিস দেয়, তার মানে এপাশ দিয়ে ইনপুট নেয় এপাশ দিয়ে আউটপুট দেয়, এবং এইটা ওয়েল ডিফাইন্ড হইতে হবে, এবং এটা পাবলিশ থাকতে হবে, যাতে অন্যান্য কম্পোনেন্ট গুলা এর ইন্টারফেসের থ্রুতে তার সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারে। তো অলরেডি আমি অনেকগুলা এর মধ্যে বলে ফেলছি, বাট কম্পোনেন্ট কে রিউজেবল বানাইতে গেলে এই যে মেইন যেটা পয়েন্ট, যে শুড রিফ্লেক্ট স্টেবল ডোমেইন অ্যাবস্ট্রাকশন, এইটা একটু আগে আমি বললাম না, যে ইলেকট্রিক কার না হয়ে কার হইতে হবে, এটার মানে হচ্ছে শুড রিফ্লেক্ট স্টেবল ডোমেইন অ্যাবস্ট্রাকশন। কিভাবে? যে আমি বলতেছি কার্ড যখন পেমেন্টে কল করবে, সে হচ্ছে একটা জেনেরিক ডেটা টাইপ ইউজ করবে, তাই না? তো আহ, কথা হচ্ছে যে কারের উপরেও তো আরো জেনেরিক আছে। ভেহিকেল কি আরো জেনেরিক না কারের থেকেও, রাইট? তারপরে ধরেন ভেহিকেলেরও আরো উপরে যাওয়া যায় না, যে ট্রান্সপোর্ট, রাইট? তো ইলেকট্রিক কার, হাইব্রিড কার, গ্যাস দিয়ে চলা কার, সকল কারই কার। আবার কার, রিক্সা, ট্রাক, বাস সবকিছুই হচ্ছে ভেহিকেল। আবার ভেহিকেল, রকেট, তারপরে ধরেন হ্যারি পটারের ঝাড়ু, সবকিছুই কি ট্রান্সপোর্ট, তাই না? তো এইভাবে কিন্তু আপনি চাইলে আরো অ্যাবস্ট্রাক্ট বা আরো জেনেরিক ডেটা টাইপে যাইতে পারেন, কিন্তু এইভাবে যাইতে যাইতে আপনি কত উপরে যাবেন?
মানে আপনার সিস্টেমে কি আসলে ওই হ্যারি পটারের ঝাড়ু 5 বছর পরে ইনকর্পোরেট করতে হইতে পারে, এর জন্য আপনার রিউজেবল বানানোর দরকার আছে আদৌ? ধরেন আপনি হচ্ছে গাড়ির কোম্পানি, তাহলে কি আপনার হচ্ছে ওই যে হ্যারি পটারের ঝাড়ু 5 বছর পরে বানাইতে হইতে পারে, ওইটার জন্য রিউজেবিলিটি মাথায় রেখে কোড করার দরকার আছে? মনে হয় না, তাই না? আপনি যদি গাড়ির কোম্পানি হন এবং আপনি শিওর যে আপনার বাস ট্রাক ভালো লাগে না, তখন তো আপনি আসলে কার লেভেলের জেনেরিক ইউজ করলেই হবে, আপনার তো ভেহিকেল বা ট্রান্সপোর্টেও যাওয়ার দরকার নেই, তাই না? তো এইটাই হচ্ছে ডোমেইন, স্টেবল ডোমেইন অ্যাবস্ট্রাকশন, যে আপনি যেই ডোমেইনে কাজ করতেছেন ওই ডোমেইনে আসলে এই যে এইটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশনের লেভেল না, উপরের দিকের গুলো হচ্ছে হাই অ্যাবস্ট্রাকশন, নিচের দিকের গুলো হচ্ছে লো অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন লেভেলে কোন জায়গাটা আসলে স্টেবল আপনার কনটেক্সটের জন্য, এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো যদি আপনার ডোমেইনে কারের লেভেলটা স্টেবল হয় তাহলে আপনি কার ইউজ করবেন, যদি ভেহিকেল স্টেবল হয় তাহলে ভেহিকেল ইউজ করবেন, সো অন অ্যান্ড সো ফোর্থ। তো যদি আপনি শিওর হন যে বাস ট্রাক নিয়ে কাজ করবেন না, তাহলে আপনি হয়তো বা কার ইউজ করবেন। যদি আপনি শিওর হন যে ওকে কার নিয়ে কাজ করতেছি বাট ফিউচারে বাস ট্রাক নিয়ে কাজ করতে হইতেও পারে, তাহলে আপনি ভেহিকেল ইউজ করবেন। যদি আপনি শিওর হন যে ওকে ইলেকট্রিক কার নিয়েই কাজ করবো, আমার জীবনে আর কোনো কিছু নিয়ে কাজ করার কোনো ইচ্ছা নাই, আমার ইউজেবল বানানোর ইচ্ছা নাই, তাহলে আমি ইলেকট্রিক কার দিব। বুঝতে পারছেন? কারণ যদি আপনি সব সময় একেবারে আলটিমেট অ্যাবস্ট্রাক্ট লেভেল ইউজ করেন, তখন কিন্তু আবার সমস্যা আছে। ধরেন আপনার কার ইউজ করলে হইতো, আপনি দিলেন হচ্ছে ট্রান্সপোর্ট, তখন কিন্তু এখানে অনেক কনফিউশন ক্রিয়েট হবে যে ট্রান্সপোর্ট মানে কি, ট্রান্সপোর্টের আন্ডারে কি কি আছে, তারপরে এই যে ইনহেরিটেন্সের যে চেইন, এটা অনেক লম্বা বানাইতে হবে, রাইট? তো আপনার অনেক এক্সট্রা ক্লাস লেখা লাগবে, যেই প্রজেক্ট এখনো করিই নাই, 5-10 বছর পরে হবে, সেটার জন্য আমার অনেক অনেক ক্লাস লিখতে হবে। এখন দেখা গেল 5-10 বছর পরে ওই মানে উপরের যে ইউজেবিলিটির যে অন্য পার্ট গুলো আমি চিন্তা করছিলাম ওগুলো আমার করাই লাগলো না, আমি সারা জীবন কারই বানাইলাম। তখন কিন্তু এই ট্রান্সপোর্ট ভেহিকল এই ক্লাসগুলো আমি আসলে শুধু শুধু লিখছি, রাইট? তো অ্যাবস্ট্রাক্ট বা জেনেরিক বানাইতে হবে তার মানে যে একেবারে আলটিমেট অ্যাবস্ট্রাক্ট একেবারে উপরেরটা বানাইতে হবে তা না। তো এখানে আমাদের একটা লাইন টানতে হয়, এটাই হচ্ছে স্টেবল ডোমেইন অ্যাবস্ট্রাকশন। যে আমি যে ডোমেইনে আছি সেখানে কোন অ্যাবস্ট্রাকশন লেভেলটা আসলে স্টেবল, কোন অ্যাবস্ট্রাকশন লেভেলে কাজ করলে ফিউচারটাও আমার রিউজেবল আমি বানাইতে পারবো, আবার একই সাথে ওভারডুও করা হবে না। দেন হচ্ছে এই যে স্টেট রিপ্রেজেন্টেশন হাইড করতে হবে, এটাই হচ্ছে যে প্রাইভেটের যে আলাপ দিলাম, যে আমার আননেসেসারি ডিটেলস হাইড করে রাখতে হবে। শুড বি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ পসিবল, এটা অলরেডি কভার করছি। যে ডিপেন্ডেন্সি যত কমানো যায়, ঠিক আছে, সেটা একই সাথে ইন্টারফেসটাকে যতটা পারা যায় সিম্পলিফাইড করতে হবে, এবং হচ্ছে এক্সিকিউট হওয়ার সময় অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট করা যাবে না, নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিকিউটেবল হতে হবে। should publish exceptions through the component interface। তো এক্সেপশন কি জিনিস, ওই যে আমরা জাভাতে পড়ছি না, এরর টেরর খাই। তো এরর খাইলে একটা জিনিস আছে, কিন্তু এরর খাওয়া সমস্যা না, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এটা ধরেই নেওয়া হয় যে আপনার সফটওয়্যারে এরর হবে, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওই এররটা যাতে আপনি হ্যান্ডেল করেন, ঠিক আছে? তো এইখানে খেয়াল করেন হ্যান্ডেল করা মানে কি। ধরেন আমি হচ্ছে google.com লিখে সার্চ দিলাম, ঠিক আছে, ও আমাকে বললো 404 নট ফাউন্ড, তখন কি হবে, গুগলের উপর আমার ট্রাস্ট কমে যাবে না? তো এখন মানে গুগলের আসলে তাহলে যদি কোনো কারণে এরর হয় কিভাবে হ্যান্ডেল করা উচিত, ওদের এক্সেপশন ওখানে লেখা রাখা উচিত যে সরি ব্রো, আমি আজকে অ্যাভেলেবল নাই। তাহলে অ্যাটলিস্ট আমি ইউজার হিসেবে কি জানলাম যে এররটা যে খাইছে, অ্যাটলিস্ট ও এটা অ্যাকনোলেজ করতেছে বা ও এটা জানে, তাই না? বা অনেক সময় যেটা হয়, আপনি যদি ডেটাবেজের ব্যাক এন্ডের কোনো এরর ফ্রন্ট এন্ডে ডিরেক্ট ছাপায় দেন, তাহলে কিন্তু সিকিউরিটি ইস্যু হয়, ও জেনে যাবে যে আপনার ডেটাবেজের টেবিল গুলো কিভাবে আছে আর কিভাবে ওটাকে অল্টার করা যায়। তো এই জন্য এরর হ্যান্ডেল করাটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড কম্পোনেন্টের কেসে আমরা কি বলতেছি, যে কোনো কমিউনিকেশন হইতে হবে ইন্টারফেসের থ্রুতে, রাইট? এই যে প্রোভাইডস এন্ড রিকোয়ার্স এর থ্রুতে। তো এখানে কম্পোনেন্টের ভিতরে যদি কোনো এরর হয়, সেই ইনফরমেশনটাও আসলে এই যে প্রোভাইডস ইন্টারফেসের থ্রুতে আপনাকে আউটপুট দিতে হবে। তো যে আপনাকে ইউজ করতেছে সে আসলে জানবে যে ওকে আচ্ছা ওর এরর হয়েছে, যাতে সে আবার ওই অনুযায়ী জিনিসটা হ্যান্ডেল করতে পারে। তো ধরেন এই যে নিচে একটা আঁকছিলাম না, যে ও যদি ফেইল করে, এই যে ও হচ্ছে একে ইউজ করতেছে, তো ও যদি ফেইল করে ও আবার একটা ওই যে প্রোভাইড ইন্টারফেসের মাধ্যমে ওকে জানাই দিবে যে হচ্ছে আমি ফেইল, মানে জাস্ট আমি মরে যাইতেছি, ওকে ওকে। তখন ও হচ্ছে এখানে ও যে সার্ভিসটা প্রোভাইড করতেছিল এখানে ও দিতে পারবে ওকে ও মুখ মরে গেছে, তো আমি ওইটা
পারতেছি না, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। কিন্তু এই কমিউনিকেশনটা ওই যে ইন্টারফেসের থ্রু দিয়ে হইতে হবে। ওকে, সো এই যে এটা অলরেডি আলাপ করে ফেলছি, ট্রেড অফ বিটুইন ইউজেবিলিটি এন্ড ইউজেবিলিটি, রাইট? যে এই যে অ্যাবস্ট্রাকশন একেবারে উপরে চলে গেলে কি হবে, তখন কিন্তু ইউজেবিলিটি কমে যাবে। কই গেল, এই যে আপনি যদি সব জায়গায় যে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট লেখা লেখা কার ধরেন প্রজেক্ট করতেছেন ইলেকট্রিক কারেন্ট, কিন্তু ক্লাস সব জায়গায় লিখতেছেন ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট, তাহলে কিন্তু জিনিসটা রিডেবিলিটি কমে যাবে, ইউজেবিলিটি কমে যাবে, অনেক এক্সট্রা ক্লাস লেখা লাগবে অকারণে। তো এই জন্য হচ্ছে রিউজেবিলিটি এবং ইউজেবিলিটির ভিতরে একটা ট্রেড অফ আছে। তো কোন জায়গাটাতে আপনার হচ্ছে কাট অফ করবেন, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিসিশন, এবং ইট কামস ফ্রম এক্সপিরিয়েন্স। ওকে, so the more general the interface, the greater the reusability, but it is then more complex and hence less usable, right? কারণ আপনার এই যে আপনি যখন এখানে ট্রান্সপোর্ট দিয়ে করবেন, ওইটা আবার কম্পোনেন্টের ভিতরে নিয়ে ওইটাকে তো টাইপ কাস্ট করে আবার নিচে নামাইতে হবে বা কিছু একটা করতে হবে, ওখানে আবার হ্যান্ডেলিং মেকানিজম রাখতে হবে যে এটা ইলেকট্রিক কার হইতে পারে, কার হইতে পারে, রিক্সা হইতে পারে, বাস হইতে পারে, অ্যাকচুয়ালি কোনটা। তো এই জন্য ইউজেবিলিটি কিন্তু কমে যায়। সো ইচ্ছা মতো অ্যাবস্ট্রাক্ট বানাই ফেললেই জাস্ট হবে না। ওকে, ওকে, আমি প্রায় শেষ দিকে চলে আসছি। আহ, একটু একটু হচ্ছে বেশি টাইম নিয়ে ফেলতেছি, বাট এই লেকচারটা শেষ করে ফেলি, কারণ এখানে যা আছে এটা বলতে আসলে 2 মিনিটের বেশি লাগবে না, ঠিক আছে? এগুলো খুবই বাংলা কথা, অলরেডি আমরা কাভারও করে ফেলছি অন্য আলাপে। ওকে, সো রিউজেবল কম্পোনেন্ট অবশ্যই আমরা অলরেডি আলাপ করছি যে এটা ডেভেলপমেন্ট কস্ট হচ্ছে হায়ার দেন মানে নর্মাল কস্ট, এবং সেই কারণে হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আমরা কোথায় রিউজেবিলিটি কতটুকু করতেছি, ঠিক আছে? জেনেরিক কম্পোনেন্টস মে বি লেস স্পেস এফিশিয়েন্ট এন্ড মে হ্যাভ লঙ্গার এক্সিকিউশন টাইমস। সো অনেক সময় রিউজেবল কম্পোনেন্ট আসলে পারফরমেন্সও বাজে হয়, ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট যে আপনি যখন রিউজেবল বানাইতেছেন বুঝা শুনা বানাইতেছেন। ধরেন আপনি হচ্ছে ওই যে কোনো একটা এমবেডেড সিস্টেমে কাজ করতেছেন যেখানে পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট, সো আপনি উস্তাদিগিরি করে যে ওকে রিউজেবিলিটি পড়ে আসছে, রিউজেবল বানাইতে হবে, কিন্তু রিউজেবল বানাইতে গিয়ে পারফরমেন্স খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? সো কনটেক্সট বোঝাটা খুব ইম্পর্টেন্ট। বাট ইন জেনারেল আমরা ইন্ডাস্ট্রিতে যে ধরনের সফটওয়্যারে কাজ করি, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, এগুলোতে আসলে যত আপনি রিউজেবল বানাবেন তত হচ্ছে বেটার হবে, মানে যদি নর্মাল অ্যাপ্লিকেশন হয় আর কি। কারণ আপনি এক জায়গায় বানায় অন্য জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু কনটেক্সট বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটাতে আসলে কস্ট বেশি লাগে এবং হচ্ছে অনেক সময় পারফরমেন্স স্যাক্রিফাইস করা লাগে, স্পেস এফিসিয়েন্সি মানে এফিসিয়েন্সি স্যাক্রিফাইস করা লাগে রিউজেবিলিটি অ্যাপ্লাই করতে গিয়ে। ওকে, সো ডিজাইন প্যাটার্ন আমরা পরে পড়বো। ডিজাইন প্যাটার্ন ইজ বেসিক্যালি একটা কি বলে রিউজেবল একটা কনসেপ্ট। এটা অলরেডি আই থিঙ্ক আমি হালকা বলছিলাম যে প্রবলেম আমাদের সফটওয়্যার ডিজাইনের সময় বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, অ্যান্ড ওভার টাইম এই প্রবলেম গুলো সবাই ফেস করছে, ডিজাইন প্রবলেম, রাইট? ডিজাইন প্রবলেম। তো দেন তারা বলছে যে ওকে এই ডিজাইন প্রবলেমটাকে আমরা হচ্ছে এইভাবে সলিউশন করতে পারি, সলিউশন করলে এটা হচ্ছে খুব ভালো হয়, রাইট? তো এই যে পুরা জিনিসটা যে বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন সলিউশন বের করে রাখছে তারা, তো এই মেকানিজমটাই আমরা বারবার 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 আমাদের প্রজেক্টে, আমাদের 1 নাম্বার প্রজেক্টে, আমাদের 2 নাম্বার প্রজেক্টে, বন্ধুর প্রজেক্টে, কোম্পানির প্রজেক্টে, সব জায়গায় হচ্ছে রিইউজ করতে পারি। তো ডিজাইন প্যাটার্ন আসলে একটা কনসেপ্ট রিইউজ, রাইট? আমরা রিইউজের 4টা লেভেল পড়ছিলাম না, ওখানে একটা ছিল না কনসেপ্ট রিইউজ? তো ডিজাইন প্যাটার্ন হচ্ছে এক ধরনের কনসেপ্ট রিইউজ, যে অলরেডি এস্টাবলিশড কনসেপ্ট আছে যে ডিজাইনে এই ধরনের প্রবলেম হলে এই ওয়েতে হচ্ছে সলিউশন করা যায়। তো এই কনসেপ্টটাকে আমরা বারবার বারবার আমাদের সফটওয়্যারে হচ্ছে রিইউজ করতে পারি, যে এই প্রবলেম আসলে আমি এই সলিউশন করার চেষ্টা করতে পারি। ওকে, তো ডিজাইন প্যাটার্ন আরো ডিটেলস আমরা পরে পড়বো। ওকে, এরপরে আসে হচ্ছে কমার্শিয়াল অফ দ্য শেলফ সফটওয়্যার। এইটার আলাপ অলরেডি আমরা হচ্ছে ওই যে কম্পোনেন্ট অ্যাসেম্বলি মডেলের ভিতরে করে ফেলছি। সো সফটওয়্যার বেসিক্যালি কিনতে পাওয়া যায়, রাইট? কমার্শিয়াল মানে হচ্ছে যেখানে আপনি টাকা দেন, ওকে। অফ দ্য শেলফ মানে হচ্ছে শেলফে রাখা থাকে, ওইখান থেকে আপনি জাস্ট কিনে নিতে পারেন, ঠিক আছে? তো এগুলাকে বলা হচ্ছে কটস সফটওয়্যার। তো এরকম ভেন্ডর কোম্পানিগুলো থাকে যারা হচ্ছে জেনেরিক রিইউজেবল সফটওয়্যার বানায়, লাইক এগেইন যদি আমরা উদাহরণ দেওয়ার জন্য বলি, ওই যে ব্র্যাক এনএসইউ এর একটা বানাইছিলাম না, অনেক আগে, দেখি আসে কিনা। আসতেছে না, কতদূর সেভ নাই। তো ব্র্যাক এনএসইউ এর বানানোর সময় একটা বলছিলাম না যে কোর স্টুডেন্ট পোর্টাল আগে বানাইতে হয়,
তো ভেন্ডর কোম্পানিগুলো ওইরকম কোর স্টুডেন্ট পোর্টাল বা ধরেন স্টুডেন্ট পোর্টালের বিভিন্ন কম্পোনেন্ট হচ্ছে বানায় রাখা দেয়। তো ব্র্যাক ইউনিভার্সিটি তাদের কাছে গিয়ে এরকম টাকা দিয়ে অফ দ্য শেলফ কম্পোনেন্ট গুলো নিয়ে নিজেদের মতো করে কনফিগার করে অ্যাডাপ্ট করে বানায় নিতে পারে, আবার স্টুডেন্ট গিয়েও হচ্ছে তাদের কাছ থেকে নিয়ে কম্পোনেন্ট গুলো অ্যাডাপ্ট করে বানায় নিতে পারে। তো এইগুলাকে বলা হচ্ছে কমার্শিয়াল অফ দ্য শেলফ সফটওয়্যার, ঠিক আছে। আম, এইটা হচ্ছে অফ দ্য শেলফ সফটওয়্যার হচ্ছে কমার্শিয়াল হইতে পারে টাকা দিয়ে, আবার ওপেন সোর্সও হইতে পারে। ওপেন সোর্স হইলে ওইটার উপরে ট্রাস্ট এন্ড রিলায়েবিলিটি একটু কম থাকে, তাই না? কারণ ওপেন সোর্সে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি এনশিওর হয় না, এন্ড ওইখানে কোনো যদি ভুল ভ্রান্তি হয় তাহলে আপনি ধরার জন্য কাউরে পাবেন না, কারণ কেউ আপনারা বলে নাই ওইটা ইউজ করতে, আপনি নিজের উদ্যোগে ইউজ করছেন। কিন্তু কমার্শিয়ালটাতে কোনো প্রবলেম হলে আপনি ধরেন ওই যার কাছ থেকে কিনছেন তাকে হয়তো বা যদি তার সাথে কন্ট্রাক্টে থাকে যে সে আপনাকে সিকিউরিটি প্রোভাইড করবে এন্ড দেন সিকিউরিটি প্রোভাইড না করে, তখন হচ্ছে আপনি তার নামে ধরেন মামলা টামলা করতে পারবেন এটসেট্রা। এন্ড এই যে মাইক্রোসফট অফিস, তারপরে সেলস ফোর্স, ওরাকল, ইআরপি, এই জিনিসগুলো হচ্ছে আপনার এই কমার্শিয়াল অফ দ্য সেলফ সফটওয়্যারের ভিতরে পড়ে। মাইক্রোসফট অফিস কি হয় যে ও হচ্ছে আমাকে অলরেডি একটা সফটওয়্যার আমাকে আহ, টাকার বিনিময়ে প্রোভাইড করে। তো সেই সফটওয়্যারের ভিতরে আবার বিভিন্ন কম্পোনেন্ট আমি এক্সট্রা এডিশনাল অ্যাড অনের মাধ্যমে কিনতে পারি, তাই? এই যে আমি যেটা বললাম ওইটাই নিচে লেখা, ইভেন ওপেন সোর্স সফটওয়্যার ইজ সামটাইমস ইউজড অ্যাজ কটস ইফ ইটস ইউজড অ্যাজ ইজ উইদাউট মডিফাইং দ্য সোর্স। অনেক সময় ওপেন সোর্স সফটওয়্যারে আমরা যদি নিজেরা চেঞ্জ না করি তখন ওইটাকে আর কি কটস বলা যায়। বাট কমার্শিয়াল কথাটা নর্মালি হচ্ছে বোঝায় যে এখানে কোনো একটা পেমেন্ট হইছে বা সামথিং লাইক দ্যাট, মানে এন্টারপ্রাইজ লেভেল। কটস এর হচ্ছে দুই টাইপের সলিউশন হয়। একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, ওকে। তো আপনি এক্সিস্টিং আছে একটা ভেন্ডর কোম্পানি, তাদের কাছে ডিরেক্টলি কিনে আনছেন, ওই প্রোডাক্টটা হচ্ছে নিজের মতো করে কনফিগার করে, ওই যে যেটা বারবার বলতেছিলাম কোর স্টুডেন্ট পোর্টাল, ওইটা কিনে এনে আমি স্টেস্টের লোগো টোগো লাগাই স্টেস্ট ইউজ করলাম, এটা হচ্ছে কট সলিউশন সিস্টেম। আরেকটা হইতে পারে যে মাল্টিপল কট সিস্টেমকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। তো ধরেন হচ্ছে একটা ভেন্ডর কোম্পানি থেকে আমি হচ্ছে একটা স্টুডেন্ট পোর্টালের একটা পার্ট নিয়ে আসলাম, আর একটা ভেন্ডর কোম্পানি থেকে অন্য একটা পার্ট নিয়ে আসলাম, এরপরে আবার কিছু কম্পোনেন্ট হচ্ছে আমি নিজেও লিখলাম, এরকম তিনটা চারটা পার্ট একসাথে করে আমরা ইন্টিগ্রেট করে হচ্ছে একটা সিস্টেম বানাইতে পারি, তখন সেটাকে বলা হচ্ছে কটস ইন্টিগ্রেটেড সিস্টেমস। এই জিনিসটা অনেকটা ওই যে আমরা কম্পোনেন্ট অ্যাসেম্বলি মডেল পড়ছিলাম ওইটার মতো আর কি, কটস ইন্টিগ্রেটেড সিস্টেমসটা। আর কট সলিউশন সিস্টেম হচ্ছে পুরাটা কিনে এনে আপনি ওইটাকে হচ্ছে কনফিগার করে অ্যাডাপ্ট করে বা এক্সটেন্ড করে হচ্ছে কিছু বানানো, ওকে। তো কটস ইন্টিগ্রেটেড সিস্টেমে এমন হইতে পারে যে আপনার একটা পার্ট হয়তো বা লিগেসি কোড দিয়ে করা, আপনি 1990 সালের করে রাখছিলেন, সেই পার্টটা হচ্ছে রাখছেন। আবার একটা পার্ট হয়তো বা মডার্ন এই যে ই কমার্স প্ল্যাটফর্ম, এটা আপনি কারো কাছে কিনে আনছেন। আবার হয়তো আরেকটা পার্টি ইমেইল নোটিফিকেশন সিস্টেম আছে, এইটা আবার অন্য কারো কাছে কিনে আনছে। তো এরকম বিভিন্ন জায়গার জিনিস এনে হচ্ছে আপনি ইন্টিগ্রেট করে সিস্টেমটা বানিয়েছেন। তো কটসেও হচ্ছে মানে রিইউজ করা হয়, কটসও একটা রিইউজের এক্সাম্পল আর কি, ওকে। কারণ এই যে যারা আপনাকে সফটওয়্যার গুলো বিক্রি করবে বা আপনি তো এক জায়গা থেকে নিয়ে এসে আরেক জায়গায় ইউজ করতেছেন, তাদের এটা রিইউজেবিলিটি মাথায় রেখে বানাইতে হবে, না হলে তো আপনি রিইউজ করতে পারবেন না। তো কটস এর কনসেপ্টটাও খুবই ইম্পর্টেন্ট, ওকে। এন্ড এইটা আমার যতদূর মনে পড়ে আপনাদেরকে আমি একটা গল্প বলছিলাম না, যে ওই যে বিকাশ যখন শুরু হয় আমি যতদূর শুনছি যে তারা কোর সিস্টেমটা একটা জায়গা থেকে কিনে আনে, রাইট? তো এটাই কিন্তু কটস সিস্টেম, যে তারা একটা জায়গা থেকে কোর সিস্টেমটা কিনে আনছে, দেন এইটার উপরে নিজেরা হচ্ছে আবার বিভিন্ন মানে ফিচার। সেটা কোর্ট সলিউশন ছিল। হ্যাঁ, হ্যাঁ, কট সলিউশন ছিল, এন্ড দেন হচ্ছে ওইটার উপরে তারা আবার নিজেদের ফিচার আস্তে আস্তে ইন্টিগ্রেট করে করে এখন ওইটা হচ্ছে কটস ইন্টিগ্রেটেড সিস্টেম হয়েছে, ওকে। তো রিউজের হিস্ট্রি এখানে দেখেন, এইটা নিয়ে শুরু থেকে হচ্ছে আমি আলাপ করতেছিলাম। তো শুরুতে যে সাবরুটিন মডিউলস এইগুলোর কনসেপ্ট ছিল, এরপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসছে 1980s এ, দেন হচ্ছে কম্পোনেন্টস এর কনসেপ্ট আসছে 1990s এ, বাট এইটা লাইক আরো কিছুদিন পরে গিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি মোর কি বলে যে প্রমিনেন্ট হওয়া শুরু করে। তো আপনারা এখন যদি ওয়েব অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের দিকে তাকান, ওগুলো কিন্তু আসলে কম্পোনেন্ট বেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ফলো করে এবং সবাই ফ্রেমওয়ার্ক ইউজ করে, রাইট? মোবাইলে আপনি যারা হয়তো বা কাজ করেন তারা ইদার কি বলে আইওএস বা অ্যান্ড্রয়েড বা এটার নাম কি ক্রস প্ল্যাটফর্ম যেটা ফ্লাটার ইউজ করেন। তারপর ওয়েব অ্যাপে হয়তো বা আপনি ডটনেট, অ্যাঙ্গুলার, নেক্সট জেএস যেটাই আর কি ইউজ করেন। সো অ্যান্ড দিস ইজ নট দ্য এন্ড, আমিও বলছিলাম এর আগেও যে রিউজের অনেক ক্রিটিক পাবেন, এগুলা নিয়ে অনেক সময় গুগল করবেন। আমি অনেক ধরনের আলাপ করি, এই আলাপের বিষয়ে ধরেন ইভেন আমারও হয়তো বা খুব যে ডিপ নলেজ আছে তা না, কিন্তু আমরা যেই ধরনের সাবজেক্টে পড়ি এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের মাথায় যে আলাপগুলো আসুক
সবসময় আমরা যাতে এগুলো নিয়ে একটু ওয়াকিবহাল থাকি এবং হচ্ছে সার্চ করি। তো আপনি যদি একটু সার্চ দেন যে ক্রিটিসিজম অফ সফটওয়্যার রিউজ প্যারাডাইম, আমি জানি না আসলে কি আসবে, বাট আমি প্রিটি শিওর কিছু না কিছু আসবে। এই যে দেখেন এখানে একটা আসছে কনসার্ন ওরিয়েন্টেড রিউজ, রাইট? এ সফটওয়্যার রিউজ প্যারাডাইম, এরকম ম্যানেজ দ্য রিস্ক অফ সফটওয়্যার ইউজ, চ্যালেঞ্জেস ইন সফটওয়্যার মডেল ইউজ, অনেক কিছু আসছে। ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, আমি সফটওয়্যার ইউজের কিছু ক্রিটিসিজমের ভিডিও পাইছিলাম। দেন হচ্ছে এখন আরো কিছু জিনিস আসছে, যেমন আমরা কম্পোনেন্ট বেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লাম, বাট এখানে রিউজের এখানে আরো জিনিস ছিল, দেখেন এই যে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ডেভেলপমেন্ট, আরো অনেক কিছু আছে। তো এগুলো একটু ঘাটাঘাটি করবেন যে হোয়াট দ্য ফিউচার বিহোল্ডস, এন্ড স্পেশালি এআই আসার পরে হচ্ছে ধরেন এআই ড্রিভেন সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা কিন্তু টোটালি আবার ডিফারেন্ট বল গেম। সো এই যে সফটওয়্যার রিউজের যে ল্যান্ডস্কেপ, এটার সাথে এআই এর এই জিনিসটা কিভাবে হচ্ছে আপনার ইনকর্পোরেট হইতেছে, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। ইউটিউবে বা ফোরাম গুলাতে পড়াশোনা করবেন, মানুষজন কি বলা বলি করতেছে এগুলোর সাথে একটু ওয়াকিবহাল থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরে আপনি আসলে একটা এজ পাবেন, যে আপনার ওভারঅল ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেটার থাকবে, আপনি লার্নিং এর জন্য মোর রেডি থাকবেন। কারণ এটা মাথায় রাখেন, এই যে এইটা যেটা ছবিটা দেখতেছেন না, যে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাইতেছে, দিস ইজ বেসিক্যালি মানে কি বলে যে আমাদের ফিল্ডের মেইন ক্রাক্সই হচ্ছে এইটা, যে এখন যেমন আছে 10 বছর পরে আসলে এরকম থাকবে না। তো আপনি যদি এইটার সাথে অ্যাডাপ্ট না করেন তাহলে আসলে আপনি পিছায় যাবেন। তো এইটা ইভেন টিচার হন, স্টুডেন্ট হন, বা হচ্ছে ইঞ্জিনিয়ার হন, আপনাকে প্রতি বছরই নতুন জিনিসপাতি পড়াশোনা করতে থাকতে হবে, এবং ভালো ইঞ্জিনিয়ার হইতে গেলে এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, যে আপনার লাইফ লং লার্নিং করতে হবে। না হইলে আপনার নলেজ হচ্ছে একটা টাইমে গিয়ে আউটডেটেড হয়ে যাবে। ওকে, তো আই হোপ রিউজের মোটামুটি ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে আপনাদের। এন্ড আমি রিউজের আন্ডারস্ট্যান্ডিংটা এমন ভাবে দেওয়ার চেষ্টা করছি যাতে হচ্ছে এটা সফটওয়্যার ডিজাইনের সাথে কানেক্টেড হয়, বিকজ আমাদের এখনকার ডিজাইনের প্যারাডাইম হচ্ছে রিউজ কে ফলো করে। ওকে, তো আমি এরপরে সফটওয়্যার ডিজাইনে যাব। সো নেক্সট উইকে ফিজিক্যাল ক্লাসে হচ্ছে আমি সফটওয়্যার ডিজাইন নিয়ে কিছু আলাপ টালাপ করবো, এবং এরপরে আপনাদেরকে ডিজাইন করতে দিব প্রজেক্টের জন্য। এই উইকে যাদের রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেছে তাদেরকে আমি সাজেস্ট করবো যে ইমপ্লিমেন্টেশন টুকটাক শুরু করে দিতে, না হলে পিছাই যাবেন অনেক। অ্যান্ড দেন নেক্সট উইক থেকে পরপর 2 উইকস হচ্ছে আপনি ডিজাইনের উপরে কাজ করবেন আমি ফিজিক্যাল ক্লাস নেওয়ার পরে। ওকে, এমনিতে রিউজ বা ডিজাইন নিয়ে হচ্ছে আর কোনো আলাপ আছে? আর আমি ওই যে ডিজাইনের বেসিক্স পড়ানোর পরে যে ডিজাইন প্যাটার্নে ঢুকবো। ওকে, কোনো কোয়েশ্চেন? এন্ড আমাদের হচ্ছে নেক্সট উইকে গিয়ে এক্সট্রা ক্লাস নিতে হইতে পারে মিডের আগ দিয়ে, এটা একটু মাথায় রেখেন, কয়েকটা ক্লাস মিস গেছে। সো দ্যাট ডিপেন্ডস আর কি, সিলেবাস কতটুকু শেষ হয় তার উপরে। আমি ডিজাইনের কিছু জিনিসপাতি আপনাদেরকে দেখাইতে চাইতেছি, তো ওইখানে হয়তো একটু টাইম লাগতে পারে। নেক্সট উইকে সবাই অবশ্যই ক্লাসে থাকেন, মানে ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর স্পেশালি দ্য প্রজেক্ট। ওকে, কোন কোয়েশ্চেন আছে সফটওয়্যার ইউজ নিয়ে, বা এখানে কোনো কনসেপ্ট বুঝেন নাই বা সামথিং? ওকে, অনলাইন ক্লাসগুলো একটু বোরিং হয় সেটার জন্য সরি, এন্ড আজকে একটু বেশি আলাপ করছি সেটার জন্য সরি, বাট আগের দিনের সাথে একটু কানেক্ট করা লাগতো আর কি, যেহেতু অনেক আগে ক্লাস হয়েছে। ওকে, তো আজকে তো ল্যাবেরটা হবে। ওকে, সো অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা সৌরভ রয়, ইয়েস স্যার। নওরিন ইসলাম, প্রেজেন্ট স্যার। ফাতিহা আরবি, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ মুস্তফা তাজবির, জোহায়ের সালে রহমান, জান্নাতুল আলম শিফা, প্রেজেন্ট স্যার। নুসরাত নওরিন, প্রেজেন্ট স্যার। মিফতাহুল ইসলাম তাসফিন, হাসনে হাসিন, হাসনে হাসিন, আনিস রেজা মিথিলা, প্রেজেন্ট স্যার। আখলাক হোসেন, আসির হামিম মাইন, Yes, sir. উম্মে হাবিবা তন্নি, স্যার উম্মি হাবিবা প্রেজেন্ট, কিন্তু ডিভাইসটা আর কি প্রবলেম করছে। ওকে, ওয়াসিফা মোতাহারা রাইসা, ইয়েস স্যার। তামুল ইসলাম, Present, sir. চেতন আহমেদ, ফাহিম আহমেদ সিফাত, Sir, Fahim Ahmed present আছে একটু ডিভাইসের সমস্যা। বুশরা জাহান মনিরা, প্রেজেন্ট স্যার। তানহা উমাইরা, নিপু বাসের,
Present, sir. মোহাম্মদ মাহবুবুর রহমান, আফসারুল ইসলাম ভুইয়া, প্রেজেন্ট স্যার। শাহাবুদ্দিন নাসরিন সজ্জা, প্রেজেন্ট স্যার। ফাহিম আহমেদ সিফাত, রাইট? ওকে, দেওয়া হয়েছে। অ্যানি পল, Present, sir. রুকাইয়া বিনতে মোর্শেদ, প্রেজেন্ট স্যার। লামিয়া ইবনাত, প্রেজেন্ট স্যার। আজমাইন আবিদ, Yes, sir. ইসমা আহমেদ, হাসনাত আব্দুল্লাহ, Present, sir. লিমা, Present, sir. রুদাবা, মাহাদি, Present, sir. রাতুল, প্রেজেন্ট স্যার। সীমান্ত। প্রেজেন্ট স্যার। Sir, Miftahul Islam Tashkent 034. Miftahul Islam Tashkent, sir. আস্তে 8 আস্তে number. মিফতাহুল ইসলাম তাসকিন। ওকে, ডান। আর কেউ মিস গেছেন? ওকে, সো আমি হচ্ছে অনলাইন ক্লাসের বিগ ফ্যান না। সো আজকে যা যা পড়াইছি আসলে আপনাদেরকে তো দেখতে পাচ্ছি না, তো কে কতটুকু বুঝছেন আই ডোন্ট নো। তো কোনো কোয়েশ্চেন থাকলে ফিজিক্যাল ক্লাসে অবশ্যই হচ্ছে আমাকে আটকায় আবার জিজ্ঞেস করে নিন, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ফিল ফ্রি টু। আর সি ইউ নেক্সট উইক। হ্যাঁ বলেন। স্যার একটু প্রজেক্ট রিলেটেড স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের যে স্যার প্রজেক্টে যে জিনিসটা আমরা টপিকটা চুজ করেছিলাম স্যার, স্যার ওই ওয়াইজ স্যার আমাদের মানে আপনার স্যার অত মানে পাওয়া যায়নি স্যার, তো আমরা একটু প্রজেক্টটা স্যার চেঞ্জ করতে চাচ্ছিলাম স্যার। চেঞ্জ করতে চাইলে যেটাই করতে চান মানে শুরু করে দেন। আই থিংক মানে অনেক টাইম হয়ে গেছে, বুঝতে পারছেন? তো জি এখনো স্যার। আর লেট করলে আর পসিবল না। স্যার আমরা ওইটা চুজ করছি, এখন রিকোয়ারমেন্টস গুলো আমরা ফুলফিল করছি, শুধু ইউজ কেস ডায়াগ্রাম ছাড়া। এখন ওইটা কি আপনাকে ডক ফাইলে মেলে সেন্ড করে দিব, আপনি যদি একটু চেক করতেন। আমি হয়তোবা এই মুহূর্তে চেক করার মতো জায়গায় নাই। আপনি স্যার যেটা আপনি করেন যখন ফ্রি টাইম পাবেন স্যার তখন একটু করে দেন। মানে আপনি কি প্রজেক্টের কথা বলতেছেন নাকি ডায়াগ্রামের কথা বলতেছেন? প্রজেক্টের কথা স্যার। প্রজেক্টে প্রজেক্টে যেটা করতে পারেন, প্রজেক্টটা কি করতে চাচ্ছেন, কি কি ফিচার রাখবেন, এগুলো আমাকে মেইল করে রাখতে পারেন। তো আমি যদি টাইম পাই আমি দেখে হচ্ছে ফিডব্যাক দিয়ে দিই। ওকে, যেমন স্যার। আমাকে প্রবাবলি একটা টিম মেইল করছিল, আমি ওদেরটা দেখে ফিডব্যাক দিয়ে দিছি যে ঠিক ওটা আছে। ওকে আছে বা সামথিং। জি স্যার, থ্যাংক ইউ। ইমেইলে হচ্ছে জাস্ট কমপ্লেক্সিটি টুকু বোঝা যায়, এইটুকু বুঝায় হচ্ছে একটা মেইল দিয়ে রাখেন। আর বাকিটা আপনারা কাজকর্ম শুরু করে দেন, দেন নেক্সট উইক দেখা হইলে তখন আলাপ করেন। ঠিক বাট আছে। একটা মেইল দিয়ে রাখেন, আমি সুযোগ পাইলে দেখে রিপ্লাই দিয়ে দিই। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ এভরিওয়ান, ক্লাস ইজ অ্যাডজর্নড।